যে সময়টাতে আপনারা এখন আছেন, সেই সময়টাতে যদি এখনকার ইফোর্টের 50% সময় তারা দিত, তাহলে আজকে তারা কিন্তু অনেক উপরে থাকতো। এখন তাদের নিজেদেরকে পজিশনটা ধরে রাখার জন্য অন্য কেউ বেশি কম্পিটেন্সি যুক্ত কোনো ব্যক্তি আসলে জয়েন করে, তখন তাদের ভয় হয় যে আমাদের যদি চাকরিটা না থাকে। সব সময় তারা অস্থির থাকে, এজন্য তাদের এফিসিয়েন্সি লেভেলটা মাঝে মাঝে আবার ডাউন হয়ে যায়। শুধুমাত্র তারা যদি আপনারা যে সময়টায় আছেন এখন, এইরকম সময়টাতে এখন যে ইফোর্টটা দিচ্ছেন কোম্পানির জন্য, সেই ইফোর্টটার 50% যদি তখন দিতেন, তারা আজকে সার্টিফিকেট ধারী এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিএফও, ফাইন্যান্স কন্ট্রোলার অথবা চিফ অ্যাডভাইজার হতে পারতেন। দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করব তাদের এটা দুর্ভাগ্য, তাদের অসচেতনতা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেই দুর্ভাগা আপনারা হয়েন না, সেই দুর্ভাগা হওয়া যাবে না। যে কাজটা হাতে নিয়েছেন সেই কাজটা শেষ করেন। সিএ ফার্মে সিনিয়রদের বকা খাওয়ার ভয়ে কাজ তো ঠিকই উঠে নিয়ে আসছেন। প্রচন্ড পরিমাণ নিজের অনীহা সত্ত্বেও দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছেন কাজটা সঠিকভাবে তুলে নিয়ে আসার জন্য। যখন কাজ কোনো জায়গায় মনে হচ্ছে যে এই কাজটা সিনিয়রের মনোভূত হচ্ছে না, ঠিক সেই কাজটার জন্য বন্ধুর কাছে, সেই কাজটার জন্য আরেকজনের কাছে আপনারা যাচ্ছেন, গিয়ে সেটা সলভ করছেন। কিন্তু নিজের যেটা এই হৃদয়টাকে সেভ করবে, নিজের জীবনটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে যাবে, সেই কাজটা অর্জন করার জন্য কিন্তু বন্ধু বান্ধবের কাছে যাচ্ছেন না, পড়ালেখা করছেন না, নিজের রিপোর্টটা দিচ্ছেন না। আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিতে চাই, আপনারা নিজেরাও দেখেছেন। সিএ পাসটা আলাদিনের চেরাগের মতো। এটা ছোট্ট একটা উদাহরণ, টিকেট না, টিকেটের উদাহরণটা একবারে নিম্ন হয়ে যায়, আলাদিনের চেরাগের মতো। On the moment you got the certification, CA certification, result যেদিন ডিক্লেয়ার হলো, তার পূর্বের মুহূর্ত আর যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হলো ইউ আর কোয়ালিফাইড, তার পরের মুহূর্ত, দুটো আকাশ আর পাতাল ডিফারেন্স। কিন্তু 50 মার্ক আপনার বাকি আছে টোটাল কোর্সের মধ্যে, ইউ আর ফেল এবং ইউ আর নট কোয়ালিফাইড। হ্যাঁ, সন্তুষ্ট থাকতে পারেন, আমি পার্ট কোয়ালিফাইড, আমার 50 বাকি আসে। আপনি খুশি হতে পারেন, পৃথিবী খুশি হবে না, বিকজ ইউ আর নট রিয়েলি কোয়ালিফাইড। সো আপনাকে থেমে গেলে চলবে না, এই যে ইফোর্টটা শুরু করেছেন এটাকে কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে। আমি নিজের এক্সাম্পল দিতে খুবই পছন্দ করি, কারণ এটাকে আমি দেখেছি যে আসলে আমি কি করার কারণে কি হয়েছে। আমি সিএ পাস করি, আমার রেজিস্ট্রেশন যদি আমি ভুলে না গিয়ে থাকি 2006 সালের অক্টোবরে আমার রেজিস্ট্রেশন, দ্যাট ইজ 2007 কে আমি আমার স্টার্টিং ইয়ার যদি ধরি, আমি 2011 এর মে জুন সেশনের যে এক্সামিনেশন সেটাতে আমি কোয়ালিফাই করেছি। তাহলে মাত্র 4 বছর সময় আমি ইনভেস্ট করেছি। আই এম টেলিং ইউ, ডিউরিং দ্যাট 4 ইয়ার নেভার আই স্লেপ্ট এভারেজ, মানে 3.5 ঘন্টার বেশি আমি কখনোই ঘুমাই নাই। তাই বলে কি প্রতিদিন 3.5 ঘন্টা ঘুমিয়েছি? না, আমাদের একটা স্টাইল ছিল, স্ট্র্যাটেজি ছিল। আমরা কি করতাম, এইটা আপনাদেরকে করার জন্য একটু পরামর্শ দিব। অনেক বৃহস্পতিবার, থার্সডেতে আমরা ফার্ম থেকে বের হয়ে 2-3 জন বন্ধু, আমরা একটু বেশ ক্লোজ ছিলাম। এসএফ আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমার কাশেমের কিছু ফ্রেন্ড ছিল, একনাবিনের কিছু ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে থেকে আমরা আরআরএস এর কিছু ছিল। তো আমরা কথা বলি যে আজকে কারো একজনের বাসায় যাব বৃহস্পতিবার। লাইব্রেরি থেকে বের হয়ে স্টার্ট ওই বন্ধুর বাসায় যাওয়ার সময় শুকনো খাবার, চিরা, মুড়ি, কলা, ডিম, দুধ এগুলো কিনে নিয়ে ঢুকতাম, সিদ্ধ ডিম। এবং রাতে 11টার সময় দরজা লাগাই দিতাম। আমরা এক রুমে ঢুকে রাত 11, মানে বৃহস্পতিবার রাত 11টার কথা বলছি, তখন ঢুকলাম। যখন মানে যে আমরা বোলের মধ্যে করে রাখছি আমাদের যে চিরা, দুধ, মুড়ি টুড়ি এগুলো রেখে দিয়েছি, যখন যার খিদা লাগছে ওইখান থেকে নিয়ে খাচ্ছি, পানি খাচ্ছি। এই
বৃহস্পতিবার রাত 11টায় শুরু করলাম, শুক্রবার বেলা 11টা বা 11:30টার সময় ওই রুম থেকে গোসল করে জাস্ট নামাজের জন্য বের হয়ে যাওয়া, নামাজ থেকে এসে আবার পড়তে বসা। শুক্রবার রাত পুরো রাত আমরা কাটাতাম, শনিবার সকাল 7টা 7:30টার মধ্যে যে যার মতো করে চলে যেত। এই যে আমাদের মোটামুটি ভাবে 30-32 ঘন্টার একটানা পড়ালেখা, ইফেক্টিভ পড়ালেখা হয়তো 20 আওয়ার্স হয়েছে। এই একটানা পড়ালেখাটা আমাদেরকে একটা বছর করে এগিয়ে দিত। এই যে অ্যাকাউন্টিং মডিউলটা আমরা হয়তো কি করতাম, টার্গেট নিতাম যে আজকে আমার মনে আছে ক্লিয়ারলি, আমরা তখন যে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছিল, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ার জন্য আমরা টার্গেট নিলাম 3টা চ্যাপ্টার এই 20 ঘন্টায় শেষ করবো। 3টা চ্যাপ্টার আমরা শেষ করেছি এবং পরীক্ষার আগে কোনোদিনই দেখতে হয় নাই, এত ভেগারাস পড়ালেখা হয়েছে। কারণ দেয়ার ওয়াজ সিরিয়াস ব্রেনস্টর্মিং বিটুইন আস, অ্যামং আস, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে, রেফারেন্স এসেছে, তারপরে আলটিমেটলি আমরা শেষ করে গেছি। কোনো পরীক্ষায় আমরা যে চ্যাপ্টারটা পড়েছি, কোনো পরীক্ষায় এমন কোশ্চেন আসে নাই যেটা আমাদেরকে আটকাতে পেরেছে। তাই বলে কি কমন পড়েছে? একটাও কমন পড়ে না। কোশ্চেন কমন পড়ে নাই, সিএতে কোশ্চেন কমন পড়ার কোনো কোশ্চেনই আসে না। আমরা কি করেছি, আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়েছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের বইয়ে যে ম্যানুয়াল গুলো আছে, এখন ম্যানুয়ালের প্রথম পেজটাও পড়বেন, বাদ দিবেন না, এবং সর্বশেষ পেজটা পর্যন্ত পড়ে যাবেন। একবার এক নিঃশ্বাসে পড়ে শেষ করে যাবেন। সেকেন্ড টাইম পড়বেন, প্রথমবার কিছু বুঝেন আর না বুঝেন দরকার নাই, প্রথমবার পুরো বইটা পড়ে যান একবার, গিভ ইউর এফোর্ট। সেকেন্ড টাইম আবার একটু সময় নিয়ে পড়েন, ওইখানকার পয়েন্ট গুলোকে একটার সাথে আরেকটা লিঙ্ক করার চেষ্টা করেন। দেখবেন মেন্টর দরকার নেই এখানে, ইউ উইল বি ইয়োর মেন্টর। কোশ্চেনের উপরে একটা জিনিস সুন্দরভাবে লেখা থাকে, এক্সামিনার উইল কনসিডার দ্য কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড হাউ ইউ প্রেজেন্ট দ্য আনসার্স। আপনার প্রেজেন্টেশন, আপনার রাইটিং কোয়ালিটি, এইটার উপরে কিন্তু আপনাকে কি করা হবে, জাজ করা হবে। সো আপনারা যদি আপনাদের লাইফস্টাইল থেকে, আপনাদের এই মূল্যবান সময়গুলো থেকে কিছুটা সময় বের করতে পারেন নিজেদের ইনভেস্ট করার জন্য, তাহলে এই পরবর্তী জীবনটা অনেকটা সিকিউর হবে। আমি বলতেছি না ফাইন্যান্সিয়ালি সিকিউর হবে, মেন্টালি ইউ উইল বি ভেরি স্ট্রং। ইয়েস, আই অ্যাচিভড সামথিং হোয়াট আই উইশ টু অ্যাচিভ, এটা আপনি পেয়েছেন। সেকেন্ড, you will got an identity. Do you know, আমার মা এখন শয্যাশায়ী, উনি মানুষের কাছে গর্ব করে বলেন আমার ছেলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উচ্চারণও করতে পারেন না, কিন্তু সব জায়গায় উনি এই কথাটা বলেন, আমার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। পুরাটা বলতে না পারলেও যেভাবে পারে বলে। আমার মেয়ে স্কুলে গিয়ে তার পরিচয়টা দেয়, তার ক্লাসে হয়তো সে একমাত্র একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মেয়ে। সো আপনাদের সন্তানরা, আপনি যার সন্তান এবং যে যারা আপনার সন্তান হবে, তাদের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাদের লাইফটার একটু সময় আপনার স্যাক্রিফাইস যদি করেন, তাহলেই কিন্তু আপনাদের সফলতা বেশি দূরে নয়। আপনারা যদি নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি, আলোচনা, চলার পথে, ঘোরার পথে বিভিন্ন সময় বন্ধুদের সাথে কথা হবে, তখনও কথা হবে আইএএস এর ভাষায়, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ভাষায় কথা হবে, অডিটিং স্ট্যান্ডার্ডের ভাষায় কথা হবে, ইনকাম ট্যাক্সের ভাষায় কথা হবে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ভাষায় এখন। এবং দ্যাট উইল গিভ ইউ দ্য কনফিডেন্স লেভেল যে আমি এটা বুঝি, আমি এটা জানি। তাহলে দেখবেন যে আপনাদের আর কোথাও ধাক্কা খেতে হবে না। বিলিভ মি ভাই, শুধু একটুখানি নিজেদের স্যাক্রিফাইসটা বাড়ান, কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না। সরি, আমি বেশি কথা বলে ফেললাম মনে হয়। এই কথাগুলো আপনারা সবাই জানেন, শুধু আমার মনে আসলো এজন্য আপনাদেরকে বললাম। তো যদি আপনাদের এই কোর্স রিলেটেড বা পড়ালেখা রিলেটেড, আমি পার্সোনালি বুকিশ পড়ালেখা যেটা অনেক আগেই ভুলে গেছি, তারপরেও যদি মনে হয় যে আমি কোনো কিছু আপনাদেরকে হেল্প করতে পারবো, ডেফিনেটলি আই উইল ফিল ভেরি হ্যাপি টু শেয়ার মাই ভিউ উইথ ইউ গাইজ। ইনকাম ট্যাক্সের কোনো বিষয় যদি আপনাদের কোনো কুইক রেফারেন্স লাগে, কেস রেফারেন্স বা অন্য কোনো রেফারেন্স লাগে, আই উইল ফিল বেটার যে আপনারা কেউ যদি এটার ব্যাপারে চান। ভ্যাটের ব্যাপারেও যদি কোনো থাকে,
সেটা ইনকাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কোনো স্পেসিফিক আইএস নিয়ে যদি আপনাদের কোনো ইয়ে থাকে, সেটা যদি আপনারা প্রয়োজন মনে করেন, আই ক্যান শেয়ার মাই থট, আই ক্যান শেয়ার মাই ভিউ। আরেকটা জিনিস আপনাদেরকে একটু পরামর্শ দিতে চাই পড়ালেখা নিয়ে। এখানে একাডেমিশিয়ান আছেন, আমি অত ডেপথ বলবো না, আমি শর্টকাটে বলবো। আইএস টা যখন পড়বেন মনে রাখবেন, অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজের বেসটা হচ্ছে কিন্তু আইএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে যখন আপনি আপনার মতো করে গুছিয়ে নিতে পারবেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটা পড়বেন, পরে নিজের মতো ছোট্ট একটা ছকে। আপনারা কি ডেলয়েটের সামারি কখনো দেখেছেন? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ডেলয়েটের সামারি গুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তারা কিন্তু পুরো স্ট্যান্ডার্ডকে একটা পিচ্ছি একটা পেজের মধ্যে নিয়ে আসছে, পুরো স্ট্যান্ডার্ডকে। ওরকম কিছু ক্রিটিক্যাল ওনাদের এক্সাম্পল না, আপনি ছকের মতো করে একটা নিচে আরেকটা টার্ম দিয়ে এভাবে, মানে যেমন অর্গানোগ্রাম যেভাবে সাজায় এভাবে সাজানোর চেষ্টা করেন, দেখবেন ইউ উইল গেট দ্য 100% কন্ট্রোল অন দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এবং ওই স্ট্যান্ডার্ডের যেখানে যেটা আসুক না কেন, ইউ উইল ফিল কনফিডেন্স, ইয়েস আই নো ইট, আই ক্যান আনসার এনি অ্যাসপেক্টস অফ দিস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আরেকটা সর্বশেষ বলি, আমরা যে পড়ালেখাটা করছি সবাই তো আমরা গ্রাজুয়েশন করে আসছি, এই বইগুলোর মধ্যে এটা একবারে লেম একটা কথা বলছি, এই বইগুলোর মধ্যে কিন্তু এটাই সত্যি, কিন্তু ইংলিশ লেটার 26 লেটার ছাড়া আর কিছু আছে? কঠিন তো কিছু নেই। তারপরে কি আছে, 1 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে, এর বাইরে কিছু নাই। তো এইগুলো তো আমরা আগেই শেষ করে আসছি, নতুন কিছুই নাই, শুধু নিজের সময়টা ইনভেস্ট করতে হবে। তো থ্যাংক ইউ আমাকে আমার এই কথাগুলো শোনার জন্য, আপনাদেরকে ধন্যবাদ, ধৈর্য ধরে আপনারা শুনেছেন। তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবারও এই উদ্যোগ গ্রহণের জন্য। আপনাদের আমি নিজের থেকে দোয়া করি আপনাদের জন্য, আপনারা যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়, এবং আপনারা যেন আলটিমেটলি নিজেদের সাকসেসটা পান। স্পেশালি আমি যারা অর্গানাইজার আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাদেরকেও বলবো নিজের গোলটা অ্যাচিভ করতে ভুলো না ভাই। ফার্স্ট অ্যাচিভ ইউর গোল, দেন স্প্রেড দ্য বিউটি অফ অ্যাচিভিং দ্য গোল, দেন অনেকে আপনার সাথে কি হবে, আনন্দিত হয়ে যুক্ত হবে। এবং পৃথিবী শুধুমাত্র সফল লোকদের পিছনেই ঘুরে, বিফল লোকদের পিছনে একবার দুইবার হয়তো কি করে সমবেদনা জানায়, পিছনে থাকে না। ধন্যবাদ, আমি একটু বেশি সময় নিয়ে গেলাম। Thank you sir, thank you for your motivational great speech. Thank you very much. Over to you. Thank you, sir. ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সেশনের প্রধান অতিথি মিস্টার শরীফুল ইসলাম এমসিএ স্যারকে, তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করার জন্য। আমাদের স্পেশাল গেস্ট মিস্টার ইমরুল কায়েস এসিএস স্যার, তিনি পরবর্তীতে আমাদের সাথে জয়েন করবেন। আমরা আমাদের আজকের কোর্স ইনস্ট্রাক্টর মিস্টার রেজওয়ান মিয়া, আমাদের অনুরোধ করবো তার সেশন শুরু করতে। মডারেটর, আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি। আমি কি লিভ নিতে পারি? আমার আরেকটা একটু ইয়া আছে। জি জি অবশ্যই স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য আপনারা। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। স্যার অনেক ভ্যালুয়েবল কথা বললো, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালাইকুম আসসালাম। তো যদি আপনারা হয়তো মনোযোগ দিয়ে স্যার কথাগুলো শুনেন, আসলে কথাগুলো অনেক ভ্যালুয়েবল। আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হলে আসলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কেউ আসলে ওই বলে না যে কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না, তো অবশ্যই কষ্ট করতে হবে, পরিশ্রম, যদি এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজেকে দেখতে চান। তো আমরা যদি কাইন্ডলি দেখি 25 পার্টিসিপেন্ট অলরেডি আছে এখানে। আমরা কি সবার কাছ থেকে 2-3 সেকেন্ড করে একটু যার পরিচয়গুলো কি দিয়ে দিবেন আপনারা কাইন্ডলি, তাহলে একটু হয়তো বা বেটার হবে আর কি। কে কোথায় কোন ফার্মে আছেন বা কি করতেছেন, জাস্ট খুবই শর্টলি, ঠিক আছে? এক এক করে একজন একজন করে যদি একটু বলেন। রাজুল আহমেদ, থ্যাংক ইউ রাজন। দেন আসসালামু আলাইকুম।
আমি ওয়ালাইকুম আতিকুর আসসালাম। রহমান, এমডি আবিদিন এন্ড কোম্পানি। থ্যাংক ইউ। দেন প্লিজ দেন আসসালামু আলাইকুম, আমি এমডি রাজিবুল রায়হান, আমি ইসলামান জাহিদে আছি, সিএ স্টুডেন্ট, you. আর্টিকেল স্টুডেন্ট। থ্যাংক ইউ। সাথে আপনারা সবাই, হ্যাঁ সবাই এক এক করে দিয়ে দেন, লেট করে না, মানে একজনের পর একজন করে। আসসালামু আলাইকুম, মুকিত সালাফি, আনিসুর রহমান এন্ড কোম্পানি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম, আরিয়ানা শিপিং লাইন অ্যাকাউন্টস ম্যানেজার সেবায় আছি কর্মরত। থ্যাংক ইউ। দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মামুন তালুকদার। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন জনি বলছিলাম, ইসলাম আফতাব কামরুল এন্ড কুম, বর্তমানে আর্টিকেল স্টুডেন্টশিপ আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম পাটোয়ারি, আমি বর্তমানে এসএফ আহমেদ ফার্মে আছি। ওকে, থ্যাংক ইউ। দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সুব্রত রূপের পর আমি শক্তি ফাউন্ডেশনে আছি সিনিয়র ম্যানেজার হিসেবে। আসসালামু আলাইকুম, আমি মনিরুল হক, শফিকুল আলম এন্ড কং থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম। কে মনির ভাই? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। জি, আমি রাকিবুল হাসান বলছি, ইভ্যালিতে আছি সিনিয়র এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর। থ্যাংক ইউ। দেন আসসালামু আলাইকুম, কামরুল ইসলাম, ইউনিলিভার কনজিউমার কেয়ার আছি, বিজনেস ফাইন্যান্স পার্টনার হিসেবে আছি। ওকে, থ্যাংক ইউ। দেন প্লিজ। হ্যালো, আর কি কেউ বাকি আছেন? না থাকলে আমরা স্টার্ট করব। রেজন ভাই, আমরা স্টার্ট করতে পারি মনে হয়। ওকে, আচ্ছা রকিবুল ভাই, এই আমি কি এই বলেন। স্ক্রিন শেয়ারিংটা মনে হয় একটু, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, একটু যদি এখান থেকে আপনি করতেন, স্ক্রিন শেয়ারিং একটু আমার অ্যালাউ করতেন। আচ্ছা, আপনি এখন চেষ্টা করে দেখেন, পাবেন। ওকে, থ্যাংক ইউ রকিবুল ভাই। সো বেসিক্যালি আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাকাউন্টিং, সে সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে। তো অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমি যদি বলি আমার ইন থেকে, হ্যাঁ অনেক, যদি কেউ বলে অনেক হার্ড, হ্যাঁ হার্ড, তবে যদি আপনারা টেকনিক এবং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তাহলে ইটস সো মাচ ইজি টু পাস। স্যার যেটা বললো কিছুক্ষণ আগে যে আপনার স্ট্র্যাটেজি, ঠিক আছে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আপনি পড়াশোনা করতেছেন দিনটা 24 ঘন্টা, বাট ইন দা যদি এই প্রফেশনাল কোর্সগুলোতে আপনি প্রপার স্ট্র্যাটেজি এবং টেকনিক ফলো করতে না পারেন, আপনি যতই পড়েন না কেন পাস করতে পারবেন না। সো আমরা ওভারঅল আজকে সব বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে যে আমরা যে ক্লাসটা, যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হলো ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। তো আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি সবগুলা ক্লাসে অ্যাটেন্ড করেন এবং লাস্ট পর্যন্ত স্টে করেন উইথ মি, যে ইনশাআল্লাহ ইট উইল বি টাফ টু ফেল ফর এভরিওয়ান। এন্ড আপনারা যদি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন তাহলে ইনশাআল্লাহ, কি বললাম, যে ইট উইল বি টাফ টু ফেল। সো সবাই পরিচয় দিলেন, আমি হয়তো আপনারা স্ক্রিনটা কি যদি বলি যে আম Rezwan Mia, student of ACC strategic level, left one paper only, and I have been teaching professional and non-professional students more than 4 years.
সো অ্যাকাউন্টিং এর ফার্স্ট যে যদি বলি এক্সাম অ্যাপ্রোচ, এটা আপনারা অলরেডি হয়তোবা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাকাউন্টিং এক্সাম দিছেন। সো সবাই এটা জানেন যে আসলে এক্সাম ফরম্যাট বা অ্যাপ্রোচ কত মার্ক, 100 মার্কসের কোশ্চেন হয়, এটা সম্পর্কে মনে হয় না আমার আর বিস্তারিত কথা বলতে হবে, কারণ এটা আপনাদের সবারই জানা আছে এক্সাম ফরম্যাট এবং আপনার মার্কস পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। সো দেন আমি যেটা বলবো, কমন রিজন অফ আনসাকসেস। স্যার যেটা বলে গেল যে সাকসেসের কথা, যখন আপনারা বলতে পারেন যে শুরুতেই কি আনসাকসেস নিয়ে কথা। আনসাকসেস এই জন্য বলতেছি যে আনসাকসেস যে জন্য হচ্ছেন, যদি ওই জিনিসগুলো ওভারকাম করতে পারেন তাহলেই তো আপনি সাকসেস। সো আনসাকসেস রিজন গুলো কি, কমন রিজন গুলো আমাদের এই প্রফেশনাল কোর্স গুলোতে বা এই স্পেশালি যদি অ্যাকাউন্টিং এর কথা বলি, তাহলে কেন আমরা আনসাকসেস হচ্ছি। সো ফার্স্ট অফ অল, পোর এক্সাম টেকনিক এন্ড পোর আনসারিং টেকনিক। আমাদের যে আমরা আনসার করি, এটার আমাদের আনসার গুলা এবং এক্সাম টেকনিক গুলা খুবই পুর কন্ডিশন থাকে। সো আমি এটা শেয়ার করব এই জিনিসগুলো আপনাদের, যে এক্সাম টেকনিক গুলো কি, আনসারিং টেকনিক গুলো কি, এবং যে প্রফেশনাল পড়াশোনা আপনারা দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করলেন, কিন্তু এক্সামের আগে যে প্রপার রিভিশন, এই রিভিশনের স্টাইলটা কিরকম হবে। আমরা অনেক পড়াশোনা করছি কিন্তু এক্সামের আগে যাই আমরা দেখতেছি সব হজবড় হয়ে গেছে, সব হেফাজত হয়ে গেছে, আমরা প্রপার ওয়েতে রিভিশন দিতে পারতেছি না। সো আপনার যতই ভালো প্রিপারেশন থাকে, যদি আপনার এনাফ রিভিশন না দিতে পারেন প্রপার ওয়েতে, টেকনিক্যাল ওয়েতে, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন না, আপনার পাস মার্কটা এক্সামে কলেজে অ্যাচিভ করতে পারবেন না। সো এই জিনিসগুলো জানতে হবে। And failing to understand the requirement, it's a major problem for major students. আপনার এক্সামিনারের রিকোয়ারমেন্ট কি বলতেছে এখানে, এটা আমাদের বেসিক্যালি বুঝতে হবে ভালো করে। যদি আপনি রিকোয়ারমেন্ট বুঝতে না পারেন, আপনি আনসার, সো এই জিনিসটা বুঝতে হবে। এবং টাইম ম্যানেজমেন্ট এন্ড ওভার কনফিডেন্স, এটা অনেক বেশি ইম্প্যাক্ট করে, যেটা কিনা আপনার অনেক স্টুডেন্টস আছে যাদের ভিতরে পড়াশোনা করতে করতে, কারণ দেখা গেছে একটা বই অনেকবার পড়ছে, তো সো তাদের ভিতরে একটা ওভার কনফিডেন্স চলে আসে যে আমি সব পারি। বাট কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কখনোই ভালো না। তারা মনে করে একটা টিউটর যা পড়াচ্ছে যে আমি তো এর থেকে ভালো জেনে বেশি জানি, সো ওই ক্ষেত্রে প্রবলেমগুলো অ্যারাইজ হয়। ওভার কনফিডেন্স থাকা যাবে না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স থাকা যাবে না। এখন তাহলে এগুলোর সলিউশন গুলো কি, যদি আপনারা বলেন যে এগুলোর সলিউশন গুলো কি, এভরি সলিউশন আই উইল টক উইথ ইউ ইন মাই লাস্ট ক্লাস। এগুলো আপনাদেরকে জাস্ট স্মরণ করাই দিলাম এই জিনিসগুলো, এবং এইগুলোর সলিউশন গুলো আমি আমাদের লাস্ট ক্লাসে সবগুলা টেকনিক নিয়ে আলোচনা করব। সো স্টে উইথ আস ফর টেকিং দিস কোশ্চেনস অর আনসাকসেস সলিউশনস। সো আমাদের অ্যাকাউন্টিং এর কন্টেন্টস গুলো যদি নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের এখানে বেসিক্যালি 13টা চ্যাপ্টার আছে। সো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার করব এবং খুব ভালোভাবে কভার করব। যদি আপনারা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করেন এবং আমার লেকচারগুলো মনোযোগ সহকারে শোনেন, আশা করি আপনাদের মানে অনেক বেশি প্যারা নিতে হবে না, এবং ওই অনুসারে যদি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করে যান, ইনশাআল্লাহ আপনারা নেক্সট অ্যাটেম্পটে খুব ভালো একটা রেজাল্ট আপনাদের আসবে হোপফুলি। সো এবং এখানে যে জিনিসগুলো আমাদের ওই আপনাদের স্টুডেন্টদের এখানে অ্যাকাউন্টিং এ যে প্রবলেম হয়, এফএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন, তারপর আপনার সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে ইরোর্স গুলো নিয়ে, আপনার এই কি বলে এটাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, সো বেসিক্যালি ব্যাংক রিকনসিলিয়েশন। সো এই তিনটা জিনিস আমি এমন কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা এই চ্যাপ্টারগুলো করব। সো আমি মানে আশা করি সবাই এই জিনিসটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন, এবং কারো কোনো এই এফএস এবং ব্যাংক রিকনসিলিয়েশন, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো প্রিপারেশন নিয়ে এবং ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন, এগুলোতে কারো প্রবলেম হবে না যদি আপনারা ওই ক্লাসগুলো থাকেন ওই ক্লাসগুলোতে এবং ওই আমার লেকচারগুলো শুনেন। সো আজকে আমরা বেসিক্যালি যেই চ্যাপ্টার 10 এ কথা বলবো, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। সো আমাদের প্রথমেই আমরা যেহেতু অ্যাকাউন্টিং বইটা পড়াশোনা করব, আমি এখানে হয়তো অনেকে অনেক জানেন বা অনেকে দেখা গেছে কোর্স কমপ্লিট করছেন, এক্সামও দিবেন, বাট আমি এটা সবার উদ্দেশ্যে, নট ফর 1 or 2 পারসনস, কারণ আমি একদম বেসিক থেকে জিনিসটি স্টার্ট করব যাতে সবার জন্য সুবিধা হয়।
কেউ যাতে দেখা গেছে একজন বেশি পারে একজন কম পারে, আমি একটু ডিপলি অ্যাডভান্স লেভেলে কথা বললাম বা অ্যাডভান্স জিনিস দিয়ে চলে গেলাম, যারা বেসিক লেভেল আছে তারা কথাগুলো বুঝলো না। সো আমি বেসিক থেকে শুরু করব, আপনাদের সবগুলা চ্যাপ্টার আমি একদম কভার করব আশা করি। সো ফার্স্টে আমরা যেটা আজকে যে চ্যাপ্টারটা কভার করব, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। এখানে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটা আশা করি ফুল কভার হয়ে যাবে। যদি আপনারা এই লেকচার শোনার পরে আরো যদি ফার্দার কোনো কোশ্চেন্স থাকে ওগুলো আমরা সলিউশন করব, আশা করি থাকবে না ইনশাআল্লাহ। সো নেক্সট আমি যদি বলি যে আসলে এক্স্যাক্টলি হোয়াট ইজ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংটা আসলে বেসিক্যালি কি, কেউ একজন বলেন তো আমাকে। Anyone can say? Accounting is an information system that identifies, records, Then anyone? Any other definitions? Yes. Accounting is the way of recording, analyzing, summarizing the transactions of an entity that is useful to a wide range of users in making economic. ওকে, তো সবাই আমরা সেম কথাটাই বলতেছি। তো আমি যদি এখন বলি যে এই যে যেটা বলতেছেন রেকর্ডিং, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং এন্ড ইকোনমিক এন্টিটিস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। সো একটা এন্টিটি যখন বা কোম্পানি যখন যে ট্রানজাকশনস গুলো হয়, সো ফার্স্ট অফ অল এই ট্রানজাকশন গুলা রেকর্ড হয় কোথায় বলেন? Ledger. বুকস অফ অরিজিনাল এন্ট্রি। ফার্স্ট লেজার, কে বলছেন এটা? ফার্স্টে জার্নাল করা হয়, মানে বুকস অফ অরিজিনাল বুকস অফ এন্টিটি বুকস অফ অরিজিনাল এন্টিটি। Original books of entity বলতে তো ledger বোঝায়। বুকস অফ এন্টিটি বলতে লেজার বোঝায়। দেন ওকে ফাইন। সো দেখেন আমরা অ্যাকাউন্টিং সাবজেক্টটা 9, 10 ইন্টারমিডিয়েট সবাই ম্যাক্সিমাম সিএ যারা করতেছে অনেকেই আমাদের ব্যাকগ্রাউন্ড কমার্সের। সো আমরা বুক অফ অরিজিনাল এন্ট্রি এবং আমাদের ফার্স্ট ট্রানজাকশন রেকর্ডগুলো কোথায় হয় আমরা এটাই জানি না, ক্লিয়ার না। সো আমরা অ্যাকাউন্টিং যদি বেসিক জিনিসটাই না জানি যে কোথায় রেকর্ড হয় এবং প্রসেসগুলোই না জানি, তাহলে আমরা অ্যাকাউন্টিং এ কিভাবে সাকসেস হব? সো আমাদের যে জিনিসটা, আমাদের কোম্পানিতে যখন কোনো ট্রানজাকশন হয়, সো লেজার কখনো কি হয় না, বুক আমাদের যেটা বললেন যে হ্যাঁ এই যে বুক অফ অরিজিনাল এন্ট্রি, নো, আমাদের ট্রানজাকশন গুলো ফার্স্টে কি হয়, আমাদের জার্নাল দিতে হয়, জার্নাল, ক্যাশ জার্নাল, সেলস জার্নাল, পারচেজ জার্নাল। সো ইটস আ বুক অফ অরিজিনাল এন্ট্রি। জেনারেল লেজার কখনো কি হয় না, আমাদের বুকস অফ জেনারেল এন্ট্রি হয় না, বুকস অফ অরিজিনাল এন্ট্রি হয় না। বুকস অফ অরিজিনাল এন্ট্রি কখন হয়? হ্যাঁ, যদি কখনো কখনো ক্ষেত্রে, ইটস আ রেয়ার কেস, যদি কি হয় আমরা ডাইরেক্টলি সামারাইজটা জেনারেল লেজারে পোস্ট করে দিচ্ছি, ওই ক্ষেত্রে বলতে পারি। বাট ইন দ্য জেনারেল সেন্স বা ইসে আমাদের বুকস অফ অরিজিনাল এন্ট্রি গুলো, আমাদের ফার্স্ট ট্রানজাকশন গুলো রেকর্ড হয় জার্নাল, ক্যাশ জার্নাল, সেলস জার্নাল, পারচেজ জার্নাল। সো ইটস আর আমাদের এই যে আমরা রেকর্ডিং বলতেছি যে অ্যাকাউন্টিং রেকর্ড করতেছে, বাট এটা রেকর্ডটা ফার্স্ট আমরা কিভাবে শুরু করি? জার্নাল দিয়ে শুরু করি। এবং আমরা যদি বলি যে অ্যাকাউন্টিং এর আসলে জেনারেল অবজেক্টিভসটা কি, আরেকটা কথা বলে নেই সবাইকে, আরেকটা কথা বলে নেই সবাইকে, আরেকটা কথা বলে নেই, যেটা সেটা হলো যে হয়তোবা আমি যেই কথাগুলো বলতেছি আপনারা সবাই বই নিয়ে বসে আছেন বা যাই করেন না কেন, মনে হচ্ছে যে কথাগুলো ইরিলেভেন্ট, বাট আফটার এন্ডিং অফ দ্য ক্লাস আপনারা দেখবেন আপনাদের চ্যাপ্টারটা কভার হয়ে গেছে। সো আপনারা একটা জিনিসও মনে করবেন না যে জিনিসগুলো ইরিলেভেন্ট এবং আপনার চ্যাপ্টার টপিকস এর বাইরে, অ্যাকাউন্টিং এর বাইরে, ঠিক আছে? সবগুলো আপনাদের টপিকস এর ভিতরে এবং আপনাদের অ্যাকাউন্টিং রিলেটেড ইনফরমেশন। সো কেউ যদি মনে করেন, আমি আবারও বলতেছি যে আপনার মনে হচ্ছে যে কথাগুলো এগুলো তো অনেক মানে দেখা গেছে অনেক আগেই পড়ে আসছি বা এগুলো তেমন ইম্পর্টেন্ট নাই, বাট অল আর ইম্পর্টেন্ট। সো যদি আপনি কোথাও মানে মনে করেন যে না এগুলো ইম্পর্টেন্ট না, তাহলে এটা আপনাদের ভুল ধারণা এবং পরবর্তীতে যায় এই ভুলগুলো আবার আপনারা ফেস করবেন। সো বি কেয়ারফুল ফ্রম দ্য স্টার্ট। সো একজন বলতেছিলেন জেনারেল অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, তারপর প্রফিট এন্ড লস জানা, তারপর ইন্টারেস্টেড পার্টিকে সেটা সার্ভ করা। আচ্ছা, সো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করাটাই যে মেইন অবজেক্টিভ, জেনারেল অবজেক্টিভ অ্যাকাউন্টিং এর তা না।
প্রিপেয়ার করাটা, এখন দেখেন আমাদের ফুল সিস্টেম, আমাদের রেকর্ড, বিজনেসের যে ট্রানজেকশন গুলো হচ্ছে এগুলার সিস্টেমেটিক রেকর্ড গুলা রাখা আমাদের অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ। টু অ্যাসার্টেন প্রফিট ও লস অফ দ্য বিজনেস, হ্যাঁ আমাদের বিজনেসের প্রফিট গুলা কি হচ্ছে, কেমন হচ্ছে, পারফরমেন্সটা কেমন, আমরা যদি অ্যাকাউন্টিং ট্রানজেকশন গুলাকে প্রপার ওয়েতে রেকর্ড না করি তাহলে কি আমরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা কি পারফরমেন্স কেমন আমরা কি জানতে পারবো? পারবো না। সো এটা আমাদের কখন সম্ভব হবে? আমরা যদি প্রপার অ্যাকাউন্টিং টা মেইনটেইন করি তাহলেই সম্ভব। টু ডিপিক্ট ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, হ্যাঁ ফাইন্যান্সিয়াল পজিশনের যেই চিত্রটা এটা আমরা যদি প্রপার ওয়েতে পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অ্যাকাউন্টিং রেকর্ডগুলো প্রপার ওয়েতে রাখতে হবে। আদারওয়াইজ কি আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের এক্সাক্ট ফাইন্যান্সিয়াল পজিশন বিজনেসের বুঝতে পারবেন না। সো আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনের যদি ডিপকিটটা আমরা জানতে চাই বা চিত্রটা প্রপার হতে দেখতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডগুলো প্রপার হতে রাখতে হবে। টু প্রোভাইড অ্যাকাউন্টিং ইনফরমেশন টু দা ইন্টারেস্টেড পার্টিস, হ্যাঁ এখন আমাদের কি একটা কোম্পানির ইন্টারেস্টেড পার্টি অনেক, স্টেক হোল্ডার অনেক, আপনার ক্রেডিটর আছে, ইনভেস্টর আছে, লেন্ডার আছে। আপনি যদি প্রপার ওয়েতে রেকর্ড না রাখেন, অ্যাকাউন্টিং না করেন তাহলে কি হবে? দিন শেষে আপনার পারফরমেন্স ভালো না, পজিশন ভালো না, আপনাকে সাপ্লায়ার মাল দিবে না, বাকিতে ইনভেস্টররা ইনভেস্ট করতে চাবে না, তারপরে যারা স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে যারা, তারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করবে না। সো ওভারঅল সবকিছু একটা পজিটিভ ইসের জন্য আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডগুলো প্রপার ওয়েতে রাখতে হবে এবং অ্যাকাউন্টিং ট্রানজাকশনগুলো প্রপার ওয়েতে কি করতে হবে? মেইনটেইন করতে হবে। দেন টাইপস অফ বিজনেস এন্টিটি, এগুলো খুবই বেসিক, বাট এই যে টাইপস অফ বিজনেস এন্টিটি আমরা বলতেছি কি দেয়ার আর 3 মেইন টাইপস অফ এন্টিটি: সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এন্ড লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সোল প্রপার্টিশিপ এটা আমরা সবাই জানি যে যেখানে ওনার নিজে কন্ট্রোল করতেছে, যার রিস্ক রেওয়ার্ড সব ওনারের, সে একাই সবকিছু বিয়ার করতেছে লায়াবিলিটি, ঠিক আছে? এটা কি আমাদের সোল প্রপার্টিশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস, আচ্ছা পার্টনারশিপ বিজনেস কি ব্যক্তি অথবা কোম্পানি? কখনো কি কোম্পানি কি পার্টনারশিপ হইতে পারে? মানে পারসন টু পারসন, 2 or 3 পারসন তারা কি করলো? পার্টনারশিপ বিজনেস, রিস্ক এন্ড রেওয়ার্ড শেয়ার করার পারপাসে তারা বিজনেস স্টার্ট করলো। এখন 2 or 3 কোম্পানি কি এই তাদের রিস্ক এন্ড রেওয়ার্ড শেয়ারিং এর পারপাসে কি তারা পার্টনারশিপ বিজনেস করতে পারে? অর্গানাইজেশন গুলো জি জি কথাটা বুঝি নাই। মানে আমি বলতেছিলাম যে আমরা পার্টনারশিপ বলতে মূলত বুঝি যে যখন একজন একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে 2 জন বা 3 জন তারা কি করলো? তাদের রিস্ক এন্ড রেওয়ার্ড শেয়ারিং করার পারপাসে তারা কি করলো? একসাথে বিজনেস দাঁড় করাইলো, এটাকে আমরা পার্টনারশিপ বলি, পারসন টু পারসন। এখন যদি কোনো কোম্পানি টু কোম্পানি কি কখনো পার্টনারশিপ হয়? কোম্পানি টু কোম্পানি পার্টনারশিপ, হ্যাঁ, 2 or more people তারা কি করলো? এই বিজনেস করতে পারে একসাথে। কিন্তু আমি বলতেছি যে কোম্পানি টু কোম্পানি, যে কোম্পানি যদি চায় কোম্পানি কি পার্টনারশিপে যাইতে পারে কিনা? জি যাইতে পারে, সেটা হচ্ছে এলিয়েন্স হয়, তারপরে কোম্পানি টু কোম্পানি পার্টনারশিপে গেলে তো সেটা জেবি হয়ে যায় না? সরি, কোম্পানি টু কোম্পানি পার্টনারশিপে গেলে সেটা তো জেবি হয়ে যায় না, জয়েন্ট ভেঞ্চার? হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা জয়েন্ট ভেঞ্চার এগুলো আমরা পরে যাব, জয়েন্ট ভেঞ্চার হিসেবে এগুলো আর অনেক আছে, ঠিক আছে? আপনারা আমি যেটা বলছি এটার আনসার দেন যে আসলে মানে ফার্ম একটা বা দুইটা ফার্ম একসাথে যদি পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে চায় ওই ক্ষেত্রে কি তারা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে পারে কিনা? 1 or 2 বা মোর দ্যান 2 ফার্মস? না পারে না। সোল ট্রেডার যারা মনে করেন যে একটা দুইটা তিনটা সোল ট্রেডার আছে বা 4টা সোল ট্রেডার বিজনেস আছে, তারা চাইলো যে 2টা সোল ট্রেডার বিজনেস করে তারা পার্টনারশিপ করবে, ওই ক্ষেত্রে কি তারা করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। ইয়েস এক্স্যাক্টলি রাইট। আমরা শুধু জানি যে পার্টনারশিপ শুধু পারসন টু পারসন হয় নো, যদি এখানে কোনো ফার্ম সোল প্রোপ্রাইটরশিপ আছে যারা 2 জন মিলে পার্টনারশিপ করলো ওইটাও করতে পারবে। এখন পার্টনারশিপে আমরা জানি লায়াবিলিটি আনলিমিটেড, এখানে কি লিমিটেড পার্টনারশিপ হতে পারে? জি হতে পারে। জি স্যার হতে পারে। यस লিমিটেড পার্টনারশিপও হতে পারে, ইটস বাই এগ্রিমেন্ট, ঠিক আছে? সো কারণ আমাদের কি আমরা ওই যে যেটা বলি কি
যে এখানে যদি এগ্রিমেন্টে তারা কি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ থাকে, অবশ্যই কোনো পার্টনারের তার লাইবিলিটি হবে লিমিটেড। সো আমরা এটা মনে করবো না কখনো আমরা সোল ট্রেডার তাদের লাইবিলিটি মানে এখানে কোনো তার ফুল লাইবিলিটি বেয়ার করতে হবে। তো এখানে পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের যদি কোনো পার্টনার তার এগ্রিমেন্টে তার চুক্তিতে সে কি থাকে যে মেনশন করা থাকে যে অমুক পার্টনার উইল বি লাইবেল ফর আপ টু দিস লিমিট, সো আমরা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপও হতে পারে, ঠিক আছে। এখন লিমিটেড লাইবিলিটি কোম্পানি হতে পারে কি প্রাইভেট অথবা পাবলিক, তাই না? এখন প্রাইভেট লিমিটেডে আমাদের বাংলাদেশের মিনিমাম এবং ম্যাক্সিমাম কতজন পার্সন হতে পারে একজন বলেন তো দেখি। প্রাইভেটে ম্যাক্সিমাম 20 জন আর পাবলিকে শেয়ার হোল্ডার দ্বারা নির্ধারিত হয়। পাবলিকে সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমিত। We will go further for public, just talking private limited. So say private. So private limited minimum এবং maximum. Minimum 2, maximum 50 50 জন 50 জন maximum. লাস্ট আপডেট অনুযায়ী 1% হতে পারে পাবলিক, ওপিসি 1% পাবলিক প্রাইভেট কোম্পানি হতে পারে, একজনও করতে পারে। আচ্ছা একজনে করতে পারে লাস্ট। কে বললেন এটা, কি বললেন ভাই? ওপিসি এটা তো গতবার একজন ব্যক্তিও মানে কোম্পানি গঠন করতে পারে আর কি, ওপিসি যেটা বলে। আচ্ছা প্রাইভেট লিমিটেড ম্যাক্সিমাম একজন বলছেন 20, এটা ইসের জন্য সমবায় সমিতি বা ইসের জন্য আমাদের ম্যাক্সিমাম কত 50, ঠিক আছে। 50% ম্যাক্সিমাম কি করতে পারবে লিমিটেড লাইবিলিটি কোম্পানি গঠন করতে পারবে। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আমাদের কি কয়জন মিনিমাম 7 জন আর 3 জন কি থাকতে পারবে আপনার 3 জন কি হতে হবে ডিরেক্টর কয়জন মিনিমাম বোর্ড অফ ডিরেক্টর 3 জন পরিচালনা পর্ষদ হতে পারবে পরিচালনা পর্ষদ আর ম্যাক্সিমাম লিমিটেড বাই শেয়ার। তো এইখানে আমি আরেকটা কথা বলবো যেটা সবার ভিতরে একটা কনফিউশন যে লিমিটেড যদি আমরা পাবলিক লিমিটেড বলি এবং বলি লিস্টেড, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্টেড এবং পাবলিক লিমিটেড, দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? অনেকে বলে যে অনেকে এই কোশ্চেন এরাইছে মানে অনেকেই জানে না, যে বলে যে আসলে লিস্টেড এবং পাবলিক লিমিটেড তাহলে মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে বেসিক্যালি কি আমাকে একজন বলবেন। লিস্টেডস আর ইনক্লুডেড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক মার্কেটে যাদের আছে যারা লিস্টেড কোম্পানি। আচ্ছা স্টক মার্কেটে যারা লিস্টেড তারা হলো লিস্টেড, আর যারা স্টক মার্কেটে নাই তাদেরকে কি বলে তারা লিস্টেড না, তারা পাবলিক। জি আচ্ছা সো আর কেউ মানে তার এই ভাই যেটা বললো তার সাথে কি একমত সবাই? হ্যাঁ মোটামুটি আমরা সবাই একমত। ইয়েস এক্স্যাক্টলি রাইট। আমাদের কি দেখেন লিস্টেড কোম্পানিগুলো তাদেরকেই বলবো আমরা যাদের শেয়ার ট্রেডিং, যারা কি করতে পারবে তাদের শেয়ার গুলা কি স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করতেছে। আর পাবলিক এখানে যারা কি করতেছে না স্টক এক্সচেঞ্জে যাদের শেয়ার ট্রেডিং করতেছে না তাদেরকে আমরা কি বলতে পারবো না লিস্টেড বলতে পারবো না। সো এখানে অনেকের হিউজ কোশ্চেন থাকে যে লিস্টেড কোম্পানি কোনটা আর পাবলিক লিমিটেড দুটার মধ্যে ডিফারেন্স কি, অনেকেই একটা কনফিউশন থাকে। সো আমাদের লিস্টেড হলো ওই সকল কোম্পানি যাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে ট্রেডিং হচ্ছে, আর যাদেরটা হচ্ছে না তাদেরকে আমরা লিস্টেড বলতে পারবো না। ওকে দেন আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে একটা আছে যেটা হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা যদি ফুল একটা ক্লাস নেওয়া যাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে, বিশাল একটা ক্লাস নেওয়া যাবে, বাট আপনাদের ওই বিশাল ক্লাসের দরকার নাই। আপনাদের এখন যেটা দরকার আপনাদের এইটার উপরে একটু বেসিক ধারণা, কারণ আপনাদের যেহেতু এটা আছে বেসিক কিছু। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আসলে বেসিক্যালি কি যদি আমরা বলি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আসলে কি, যেটা অ্যাসিস্ট করে আইএসবি কে টু ডেভেলপ স্ট্যান্ডার্ডস। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি করে আইএসবি কে হেল্প করে টু ডেভেলপ স্ট্যান্ডার্ডস গুলো ডেভেলপ করার জন্য আইএসবি কে হেল্প করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আইএসবিটা কি? আইএসবিটা হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বডি, যারা মূলত কি করে আইএফআরএস গুলো ডেভেলপ করে। দুইটা জিনিস এখানে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা হলো যারা কিনা বা যেটা কিনা হেল্প করে আইএসবি কে টু ডেভেলপ স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ড মিন্স
যেমন আইএস, আইএফআরএস, সেগুলো ডেভেলপ করতে হেল্প করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইএসবি কে। আর আইএসবি টা কি, যাকে কিনা বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বডি, যারা কিনা আইএফআরএস সেটার বডি, যারা আইএফআরএস গুলো ডেভেলপ করে। এখন এখানে অনেকের একটা কোশ্চেন থাকে, মানে অনেকেরই কনফিউশন আইএস এবং আইএফআরএস দুইটা জিনিস নিয়ে, যে আসলে দুইটা ডিফারেন্সটা কোথায়। আইএস এবং আইএফআরএস এই দুইটা ডিফারেন্স আসলে কোথায়? এনিওয়ান ক্যান সে? ভাইয়া আইএস টা পূর্বে ছিল, ফার্স্টে ছিল, তারপরে আইএফআরএস হয়েছে, আর আইএফআরএস টা আইএসবি আন্ডারে হয়। আর আইএস টা মানে আইএস অনেক সময় দেখা গেছে আইএস টা ড্রপ করে তারপর আইএফআরএস টা হয়, মানে আইএফআরএস টা করা যায়। হ্যাঁ এটা তো আমরা, হ্যাঁ বলেন প্লিজ। জি এটাই। আচ্ছা, সো এটা আমরা সবাই জানি যে আইএস টা কনভার্ট হয়ে আইএফআরএস টা হচ্ছে, এবং আইএস টা কারা করতেছে এবং আইএফআরএস টা কারা করতেছে। আমি যদি বলি যে আপনার এক সময় আগে কি ছিল, আইএস গুলো ছিল যারা কিনা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যারা ছিল তারা আইএস গুলা করতো। এখন এটা চেঞ্জ হয়ে আপনার আইএসবি তে চলে আসছে, এখন আর আইএসসি টা তারা নাই, তাদের পরিবর্তে এখন হইছে কনভার্ট হয়ে কি আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বডি, এবং যারা কিনা আইএফআরএস গুলো ডেভেলপ করতেছে আইএস থেকে চেঞ্জ করে করে। ক্লিয়ার? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি তাহলে বলতেছিলাম? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা হলো একটা যার মাধ্যমে কিনা যারা কিনা অ্যাসিস্ট করে আইএসবি কে টু ডেভেলপ আইএফআরএস অর স্ট্যান্ডার্ড। আইএসবি এর কারা? আইএসবি হলো যারা আইএফআরএস গুলো ডেভেলপ করে। এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মেইন পারপাসটা আসলে কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমরা কেন পড়বো বা এটার কাজটা কি আসলে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পারপাস যদি বলি, অলরেডি একটা আমি কথা বললাম যে অ্যাসিস্ট দ্য বোর্ড টু ডেভেলপ আইএফআরএস স্ট্যান্ডার্ডস। আইএফআরএস স্ট্যান্ডার্ডস গুলো ডেভেলপ করার জন্য অ্যাসিস্ট করে কে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কিভাবে? কেন? যাতে আমাদের এফএস টা, ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা কনসিস্টেন্ট থাকে এবং আন্ডারস্ট্যান্ডেবল হয় ইউজারদের কাছে। কারণ যদি আমরা আইএফআরএস ফলো না করে যদি আইএফআরএস সেট করা হয় তাহলে আইএফআরএস গুলো হয়ে যাবে হ্যাপাজার্ড এবং কনসিস্টেন্ট থাকবে না এবং আন্ডারস্ট্যান্ডেবল হবে না। সো যাতে আমাদের এই এফএস টা ইউজারদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়, আমাদের এফএস যাতে কনসিস্টেন্ট থাকে, ফাইনান্সিয়াল ইনফরমেশন যাতে ইউজফুল হয়, সো এজন্য হেল্প করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এই যে রিপোর্টটা যে ডেভেলপ করতে, কনসিস্টেন্ট ওয়েতে রিপোর্ট প্রিপেয়ার করতে। তারপরে আমাদের কি যেটা বললাম, পার্টিস টু আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ডার্ডস, যে স্ট্যান্ডার্ডস গুলা বোধগম্য হওয়ার জন্য, ইউজফুল হওয়ার জন্য এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি করে? সহায়তা করে। এখন এটা অলরেডি আমি বলে ফেললাম যে আমাদের ফ্রেমওয়ার্ক ছাড়া আমরা যদি কাজ করি তাহলে আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা কি হবে? হ্যাপাজার্ড হয়ে যাবে, কনসিস্টেন্ট থাকবে না, র‍্যান্ডম বেসিসে আইএফআরএস ডেভেলপ হবে যেখানে কোনো কনসিস্টেন্সি থাকবে না। সো এই জন্য আমাদের আইএফআরএস এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা নিডেড। এখন আইএস, বেসিক্যালি আমাদের আইএস 1 থেকে আইএস 41 পর্যন্ত আছে, যার মধ্যে 24 স্ট্যান্ডার্ডস আইএস এখন ফলো করতেছে। আমাদের টোটালি আইএস 1 থেকে আইএস 41। এটার আপনাদের যদি লিস্ট লাগে, সামারি স্যার যেটা বলতেছিল একটা কথা, আপনাদের আইএস এবং আইএফআরএস এর সামারি, এটা আমার কাছে আছে। আপনাদেরকে আমি রকুল ভাইকে একটা কথা বলবো, আমাদের যেই ওই গ্রুপটা যেটা খুলছেন অ্যাকাউন্টিং এর জন্য, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে সবাইকে অ্যাড করবেন। এটা এজন্য ভালো হবে যদি কারো কোনো প্রবলেম থাকে এখানে শেয়ার করবে, সবাই এখানে তাদের আনসার গুলা দিবে। যদি কোনো প্রবলেম হয়, কেউ দিতে পারতেছে না, ওইটা আনসার গুলো আমি সলিউশন করে দেবো। কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে ওই জিনিসগুলো আমরা শেয়ার করতে পারবো, অনলি ফর অ্যাকাউন্টিং স্টুডেন্টস। সো আপনি সবচেয়ে বেটার হবে যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেন, ক্রিয়েট করে সবাইকে অ্যাড করে দেন। আপ টু এক্সাম, আমাদের অ্যাকাউন্টিং এক্সাম পর্যন্ত আমাদের যতটুকু সাপোর্ট দরকার আমরা এই গ্রুপে দিব। এবং আপনারা নিজেরাই দেখা গেছে কি, আপনারা যদি এখানে শেয়ার করেন আপনাদের প্রবলেমগুলো, আপনাদের আরেকজনের বেনিফিট হবে, সে আপনার এই প্রবলেমটা থেকে আরেকজন যখন আনসার করবে সে বুঝতে পারবে, তার জন্য বেনিফিট হবে। যদি ওভারঅল সলিউশন না হয় আমি ওইটা সলিউশন করবো ইনশাআল্লাহ। সো এটা বেটার হবে, এবং আপনাদের কোনো কিছু লাগলে ডিমান্ড থাকলে ওইটা আমি কি করব, দিতে পারবো আপনাদের। যেমন আইএস আর আইএস 1 আমি এটা গ্রুপে শেয়ার করে দেব, আইএস এর এবং আইএফআরএস এর লিস্টটা সামারিটা আমি শেয়ার করে দেব আপনাদের। দেন আইএফআরএস টোটাল 17 আইএফআরএস, 16 আইএফআরএস 16 স্ট্যান্ডার্ডস আর ইফেক্টিভ, এখনো একটা হয় নাই আপনার আইএফআরএস 17। সো আপ টু 16 আর ওয়ার্কিং নাও।
IS1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্টেশনের জন্য আমরা বেসিক্যালি কি ফলো করব? IS1। দেখেন স্যার কিছুক্ষণ আগে একটা কথা বললো যে আপনারা এখন আপনাদের সবকিছু হবে IS এন্ড IFRS। বেসিক্যালি অ্যাকাউন্টিং এর যদি মাদার বলি আমরা, এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ভ্যালুটা কোথায়? আপনি যদি প্রপার IS IFRS অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি কিন্তু কি আপনার অ্যাকাউন্টেন্টের ভ্যালুটা থাকতেছে না, আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কোথায় ডিফারেন্স? কারণ অন্য আরো 10টা অ্যাকাউন্টেন্ট থেকে এজন্য ডিফারেন্স কারণ সে প্রপার ল IS IFRS মেইনটেইন করে FS টা প্রিপেয়ার করতে পারতেছে, যে কিনা অন্য আরেকজন অ্যাকাউন্টেন্ট পারতেছে না। আর এখন বর্তমানে আপনার বাংলাদেশের যে BSB অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড BS এগুলো সব কনভার্ট হয়ে IS হয়ে এখন মানে BS এর আর হলো যে আপনার BFRS এগুলো থাকবে না। এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড আর কি হারমোনাইজিং করার চেষ্টা করতেছে এবং সবাই IFRS ফলো করতেছে, ঠিক আছে? IFRS চলে আসছে সব কিছুতে IFRS, এখন আর ওই আপনার যে BS বা BFRS এগুলো থাকবে না। সো আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে কি অনুযায়ী? IS1 অনুযায়ী, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন যদি বলি কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কম্পোনেন্টস কয়টা? বেসিক্যালি 5টা কম্পোনেন্টস। এটা আমরা জানি, অনেকে জানি না। সো আমাদের এই নামগুলো একদম পুরো IS1 অনুযায়ী যেরকম আছে আমাদের ওই রকমই FS এ লিখতে হবে। আমরা যখন অডিট করি, অডিটে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা যখন যাই আমাদের এক্সাক্ট এরকম নামটা থাকতে হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তারপরে যেমন আমরা যদি এই যে ক্যাশ ফ্লোতে যাই, যদি লেখেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, অনেকেই দেখছি আমি যখন কাজ করি দেখি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, যদি আপনি এসটা না দেন তাহলে আপনার কি হবে না? IS1 কমপ্লাই হবে না। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এস যুক্ত করে লিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি এটা IS1 কমপ্লাই করবে না। তারপরে সিঙ্গেল স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রেহেনসিভ আপনি আলাদাও করতে পারেন, আদার কম্প্রেহেনসিভ ইনকাম আলাদা করতে পারেন, অথবা আপনি কম্বাইনলি প্রফিট এন্ড লস এন্ড স্টেটমেন্ট অফ আদার কম্প্রেহেনসিভ ইনকাম একসাথে করতে পারেন। বেসিক্যালি এখন ম্যাক্সিমাম কোম্পানি এটাই করে, ঠিক আছে? এই আপনার কম্বাইনলি করে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। সো আমরা এই সবগুলো জিনিসই ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে করা লাগে, ক্যাশ ফ্লো কিভাবে করা লাগে, আমাদের এই জিনিসগুলো আমরা এই আমাদের যে নেক্সট ক্লাস বলতে যখন এই ক্লাসগুলো আসবে তখন আমরা এই জিনিসগুলো একদম টেকনিক্যাল ওয়েতে মানে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এই এফএস এক্সামে এফএস এর আনসার দিব, পিএল কিভাবে প্রিপেয়ার করব, ক্যাশ ফ্লো কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করব, এই জিনিসগুলো আমি শেয়ার করব। তাহলে আমাদের কম্পোনেন্ট বেসিক্যালি কয়টা? 5টা এফএস এর। আচ্ছা ভাই, ওই যে প্রফিট এন্ড লস যেটা, এটা ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স বলা হয় না? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স বলা হয় কখন? আপনি বলবেন যে যখন বলে যে পারফরম্যান্স মেজারমেন্টের জন্য পিএল, কিন্তু আপনার কমপ্লায়েন্স অনুযায়ী IS1 অনুযায়ী নাম কি আপনি কখনো বলতে পারবেন না। আপনার যখন আপনি প্রিপেয়ার করেন পিএল তখন আপনি বলতে পারবেন না স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, এটা কখনো বলতে পারবেন না। ওইখানে এটা লেখা যাবে না, এটা রং। এটা মানে রং মানে কি? পুরাই রং। এটা আপনি মুখে বলতে পারবেন যে পারফরম্যান্স মেজারমেন্টের জন্য আপনি পিএল দেখতেছেন বা পিএল করতে পারেন, কিন্তু আপনি যখন লিখবেন খাতায় এক্সামে বা আপনার অডিট রিপোর্টে তখন এটা হয়ে যাবে এই নাম। এখানে যে নাম আছে এটা আপনি কখনো বলতে পারবেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। এটা IS এ কোনো জায়গায় নাই, ঠিক আছে? যে হ্যাঁ আপনি কি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স আপনি পারফরম্যান্স মেজারমেন্ট করে কি দিয়ে? পিএল দিয়ে, এটা বলতে পারেন, কিন্তু আপনি এটা ওই যে লিখতে পারবেন না ইসের মধ্যে আপনার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। দেন কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটা আমাদের অনেক এফএস এর ক্ষেত্রে এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা পার্ট। এটা যদি বললাম না আপনাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের রিভাইজড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা হইছে 20 থেকে ইফেক্টিভ, এটা 8টা চ্যাপ্টার, এখানে 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সো এরই একটা পার্ট হলো আপনার কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনাদের ফার্স্ট চ্যাপ্টার আছে, সবগুলো জিনিসই ফার্স্ট চ্যাপ্টারে কভার করছে, ঠিক আছে? কভার করবে, এগুলো সবই ফার্স্ট চ্যাপ্টারে। সো আপনার কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্সটাও বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা পার্ট, যেটা এখানে 8টা চ্যাপ্টার কভার করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। অত ডিটেইলস আপনাদেরকে লাগবে না, যতটুকু দরকার ওইটাই নিয়ে আসছি। সো আমাদের কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স এর বেসিক্যালি 2টা পার্ট, যদি বলি ফান্ডামেন্টাল আর হলো কি এনহ্যান্সিং। এখন ফান্ডামেন্টালের আবার 2টা পার্ট, রিলেভেন্স এবং ফেইথফুল রিপ্রেজেন্টেশন। কি? রিলেভেন্স এবং ফেইথফুল রিপ্রেজেন্টেশন। এখন আপনি যখন এফএসটা প্রিপেয়ার করতেছেন আপনার কি হতে হবে? এমন কোন ইনফরমেশন দেওয়া যাবে না যেটা কিনা রিলায়েবল না টু ইউজার। অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন কি হতে হবে? রিলায়েবল হতে হবে, এবং যে ইনফরমেশন গুলো দিবেন এটা যাতে ট্রাস্টফুল হয়, নিউট্রাল, ফ্রি ফ্রম ইরর, এবং
আপনার ইনফরমেশন গুলো কমপ্লিট থাকে, যাতে করে আপনার ইউজাররা বুঝতে পারে। যদি আপনার ইউজাররা বুঝতে না পারে এবং এই ইনফরমেশনের প্রতি আপনার কি না থাকে, ট্রাস্ট না থাকে, কমপ্লিট না হয়, একটা ইনফরমেশন দিচ্ছেন যেটা কমপ্লিট না, তাহলে কি এটা ফেথফুল হবে? কখনো ফেথফুল হবে না। আর যদি ফেথফুল না হয় তাহলে আপনার কি হবে না, আপনার এই যে রিপোর্টটা করতেছেন এই রিপোর্টটা আসলে মানে বেসিক্যালি কোনো কাজে আসবে না। মানে ইউজারদের বোধগম্য না হলে এটা তো মানে কোনো লাভ নেই। সো আপনাদের ইনফরমেশন গুলো রিলেভেন্ট হতে হবে এবং যে ইনফরমেশন গুলো দিলেন রিলেভেন্ট, এগুলো অবশ্যই কি হতে হবে, ফেথফুল হতে হবে, ট্রাস্টফুল হতে হবে, কমপ্লিট হতে হবে, ফ্রি ফ্রম এরর থাকতে হবে। ঠিক আছে? এনহ্যান্সিং এর মধ্যে আমাদের কি আছে? কম্পারেবিলিটি, ভেরিফিয়াবিলিটি, টাইমলেস এবং আন্ডারস্ট্যান্ডেবিলিটি। কম্পারেবিলিটি যদি আমি বলি, আপনার ডেটাগুলো কি হতে হবে, কম্পেয়ারেবল হতে হবে। কম্পেয়ারেবল বলতে কেউ একজন বলতে পারেন কম্পেয়ারেবল বলতে কি বোঝাচ্ছে? হ্যালো, এনিওয়ান ক্যান সে? তুলনামূলক, যেন একটা ইয়ার সাথে একটা ইয়ার তুলনা করা যায়। এখানে প্রত্যেক বছর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তো এক বছর থেকে আরেক বছর কিভাবে মানে এক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অন্য বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে যে তুলনা করা হয়, এটা বোঝানো হয়েছে। মানে কনসিস্টেন্সি থাকবে। হ্যাঁ, ডেটাগুলো কনসিস্টেন্সি থাকবে। আচ্ছা, তারপরে আর কেউ? হ্যাঁ, ডেটাগুলো কি থাকতে হবে আমাদের? এক ইয়ারে যেই আমরা পলিসি দিলাম, আমাদের অ্যাকাউন্টিং পলিসি যেটা ইউজ করলাম, তো এমন কিছু করা যাবে না প্রেজেন্টেশন যে আমরা ডেটাগুলো কম্পেয়ার করতে পারতেছি না। এক ইয়ারের সাথে আরেক ইয়ার সম্পূর্ণ ডিফারেন্স। আমরা এফএস প্রিপেয়ার করছি, প্রেজেন্টেশন করছি একরকম, আমাদের নেক্সট ইয়ার এসে আবার আরেক রকম প্রেজেন্টেশন দিচ্ছি। আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস বা আমাদের যেই মেইন হেড, আমরা এগুলো চেঞ্জ করে প্রেজেন্টেশন চেঞ্জ করে ফেলতেছি। এরকম হলে কি হবে না, এটা কম্পেয়ারেবল হবে না, কম্পেয়াবিলিটি থাকবে না। সো ডেটাগুলো কম্পেয়ারেবল হইতে হইব। ভেরিফিয়াবিলিটি মিন্স আপনার মনে করেন এফএস এ মেনশন করলেন বা ইসে যে 1000 টাকা একটা আপনার মেশিন পারচেজ করছেন, যেটার ভ্যালু 1000 টাকা, আপনার ডেপ্রিসিয়েশন বা সবকিছু কি করার পরে আপনার ভ্যালু আছে এখানে মনে করেন যে, বা পারচেজ ভ্যালু হলো আপনার 1000 টাকা। এখন যখন অডিটর অডিট করতে যায়, কারণ অডিটরকে যদি আপনি প্রপার মেথড বা আপনার ডেপ্রিসিয়েশন মেথড বা আপনার এই ভ্যালুটা কিভাবে আসছে, কি করছেন, যদি আপনি তাকে ক্লিয়ার কাট যেই জিনিসগুলো যদি বললেন যে স্টেটমেন্ট বেসিস আপনি এই ক্যালকুলেশনটা করছেন, এখন যদি স্টেটমেন্ট বেসিসে করার পরে আপনার অডিটর কি করতে পারতেছে না, আপনার ওই রেজাল্টের সাথে আনসারটা দিন শেষে যা দেখা গেছে ভ্যালু দাঁড়াচ্ছে 900 টাকা, মিলতেছে না। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন যেভাবে কি করতেছেন, ওই ইনফরমেশনটা ওইটার সাথে ভ্যালুটা মিলতেছে না, তাহলে কি ডাটাটা ভেরিফিয়েবল হবে? হবে না, ভেরিফিয়েবল, এখানে ভেরিফিয়েবিলিটি থাকবে না। সো আপনার যেটা করতেছেন ইউজার বা অডিট রিপোর্টে দিচ্ছেন, আপনার যেই মেথডে ক্যালকুলেশন করছেন ডেপ্রিসিয়েশন করার পরে আপনার ভ্যালুটা কত আসছে, তো ওই মেথডটা আপনি প্রপার হতে বলতে হবে, যাতে ইউজাররা বা অডিটররা আপনার ক্যালকুলেশনের পরে যাতে ওই ভ্যালুটাতে পৌঁছাইতে পারে এবং ওইটা মিলে। তাহলে কি হবে, আমাদের ওই ইনফরমেশনের ভেরিফিয়েবিলিটি থাকবে। টাইমলেস কি, আপনার অডিট রিপোর্ট মনে করেন অ্যাকাউন্টস প্রিপেয়ার করলেন যে ইয়ারে, আপনার এটা পাবলিশ করেন পরের বছরে যায়, তাহলে এই ইনফরমেশনের কি আপনার ইউজারদের কাছে এটা কোনো ভ্যালু থাকবে? ইউজাররা কি, আপনার স্টেক হোল্ডাররা, আপনার ল্যান্ডার, ক্রেডিটরসরা, ইনভেস্টররা কি প্রপার টাইমে ডিসিশন নিতে পারবে? নিতে পারবে না। সো যেটা যে সময় ওই সময় অন টাইমে টাইম মতো কি করতে হবে, আমাদের ইনফরমেশন পাবলিশ করতে হবে। কারণ টাইমের বাইরে যদি আমরা পাবলিশ করি, ওই ক্ষেত্রে আমাদের ইনফরমেশন গুলো হয়ে যাবে ইররিলেভেন্ট, এটা কখনো কাজে আসবে না। সো এটা আমাদের টাইম মতো পাবলিশ করতে হবে। আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এখন বর্তমানে আমাদের অডিট রিপোর্ট গুলো মোর দেন 100 পেজ হয়ে থাকে। এখন ওই ক্ষেত্রে আপনি যেসব ওয়ার্ড ইউজ করতেছেন অডিট রিপোর্টের মধ্যে, এমন ওয়ার্ড ইউজ করা যাবে না জার্গন যেটা ইউজাররা বুঝতেছে না। আপনার বোধগম্য ভাষায় ওয়ার্ড ইউজ করতে হবে যেটা ইউজারদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। যদি আন্ডারস্ট্যান্ডেবল নাই থাকে তাহলে তো আপনার রিপোর্টই বৃথা। আপনার যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করতেছে কোম্পানিগুলো, এখন অ্যানুয়াল রিপোর্টের যদি এমন ওয়ার্ড ইউজ করতেছেন যেগুলা কি না মানুষের সচরাচর বোধগম্যই না, তাহলে ওই ওয়ার্ড ইউজ করে কি আপনার এই যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করলেন, এটা কি আসলে যেই পারপাসে করছেন ওই পারপাসটা কি সার্ভ হবে? হবে না।
সো আমাদের কি করতে হবে, অ্যানুয়াল রিপোর্ট যখনই করি বা এফএস যখন করি, নোটসে যে ইনফরমেশন গুলো দিব এগুলো যাতে আন্ডারস্ট্যান্ডেবল হয়, ওয়ার্ড গুলো যাতে জার্গন হয়ে না যায় একদম। ক্লিয়ার? যে ভেরিফায়াবিলিটি একটু যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, ভেরিফায়াবিলিটিটা বলতেছিলাম, মনে করেন আপনার একটা এসেটের পারচেজ ভ্যালু 100 টাকা। কি ভেরিফায়াবিলিটি কি বলতেছিলাম, একটা পারচেজের 100 ভ্যালু, সরি পারচেজ ভ্যালু 100 টাকা। এখন যখন আপনি অডিট করতে গেল বা আপনার এফএস যখন পাবলিশ করলেন, ওইখানে এই ফিক্সড এসেট শিডিউলে আপনি এখানে যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছেন এক মেথডে, নোটসে বলছেন আরেকটা, বা আপনার নোটসে যেটা বলছেন ওই মতো আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেন নাই। তো এখন আপনার ডেপ্রিসিয়েশন যে ভ্যালুটা বের হইছে, আপনার ওইখানে ভ্যালু আপনারা বলতেছেন 100 টাকা। এখন অডিটর ক্যালকুলেশন করার পরে পাইলো যে 90 টাকা, বা ইউজার ফাইন্ড আউট করলো 90 টাকা। তাহলে এই যে ইনফরমেশনটা দিবেন এটা কি ভেরিফিয়েবল? মানে এটা কি আপনি এই যে মানে জাস্টিফাই করতে পারতেছেন? ম্যাচ করতেছে না। সো এরকম হওয়া যাবে না। আপনি যেই মেথড ইউজ করছেন, আপনার এই ফিক্সড অ্যাসেট শিডিউল আপনি যখন দেখাইছেন, আপনার যেই মেথডে এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছেন, বা আপনার ইম্পেয়ারমেন্ট যখন ক্যালকুলেশন করছেন, যখন যেটা ইউজ করছেন, অ্যামোর্টাইজেশন যেভাবে ক্যালকুলেশন করছেন, ওই জিনিসগুলো প্রপার হতে বলতে হবে। যদি না বলেন, তাহলে যদি কি আপনার মানে এট দা এন্ড যদি ওই রেজাল্টে অডিটর বা ইউজাররা পৌঁছাইতে না পারে, তাহলে এটা কি হবে না, ওই ডেটাগুলোর ভেরিফায়াবিলিটি থাকবে না, ভেরিফিয়েবল হবে না, কারণ আপনার ডাটা তো ভেরিফাই করতে পারতেছেন না। জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? জি ভাই। দেন ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা এটা ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি, ভেরি করে কোম্পানি টু কোম্পানি, বাট তারপরে এখানে কিছু বেসিক রুলস আছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টের। আমরা অ্যাকাউন্টিং যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি, যারা এখানে অডিটর আছেন, তারা যখন ক্লায়েন্ট অডিট করতে যান বা এফএস এ ম্যাটেরিয়ালিটি কিভাবে চেক করবেন, ঠিক আছে, সো এই জিনিসগুলো জানা তো অবশ্যই জরুরি, তাই না? সো ম্যাটেরিয়ালিটি বেসিক্যালি আপনার ডিপেন্ড করে, বললামই প্রথমেই, যে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, যে আসলে ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এ যখন কোনো ইমপ্যাক্ট করবে, কোনো একটা ইরর, কোনো একটা কমিশন, কোনো একটা মিস্টেক, ওইটা আমাদের ম্যাটেরিয়াল হবে। এখন ম্যাটেরিয়ালটা কোনটা হবে, এখন কোন কোম্পানির ট্রানজাকশন কিরকম, এবং তাদের আসলে ওই ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে আসলে যে মিস্টেকটা হয়েছে, এখন তাদের এফএস এর টোটাল এসেট বা তাদের প্রফিট কি পরিমাণ, এটার উপর ডিপেন্ড করে তাদের ওই ম্যাটেরিয়ালিটিটা নির্ধারণ করতে হয়। সো as per GAAP generally accepted principle বলতেছে যে আপনার ম্যাটেরিয়াল আইটেম ওইটাই হবে যেটা কিনা আপনার ইকোনমিক কোন ডিসিশন মেকিং এ যা কি করবে, আপনার ইমপ্যাক্ট ফেলবে। আর এফএসবি বলতেছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতেছে ওরা, যে আপনার ম্যাটেরিয়ালিটি কখন হবে, যদি এইখানে এমন কোন প্রবাবিলিটিও থাকে যে যেটা কিনা আপনার ইন ফিউচারে, বা আপনার যেই এখন রানিং যেই কি আছে আপনার এই পিএল এর, মনে করেন যে আপনার একটা মিস্টেক হয়েছে, এখন এমন একটা ভ্যালু যেটা হলো আপনার মনে করেন 100 টাকা, কিন্তু এটা পিএল এর কি হচ্ছে, আপনার প্রফিট অর লসের, প্রফিট বিফোর ট্যাক্স এর মোর দেন 5%। সো এটা আমাদের কি হবে, ম্যাটেরিয়ালিটি। সো ম্যাটেরিয়ালিটি রেঞ্জটা যদি আমি একটু বলি, আপনারা নোট করে নিতে পারেন। আপনার নরমাল সেন্সে, কমন ওয়েতে আমরা যেটা ইউজ করি, ওইটা হলো প্রফিট বিফোর ট্যাক্স এর 5%। প্রফিট বিফোর ট্যাক্স এর কত পার্সেন্ট? 5%। পিএল এর ক্ষেত্রে আমরা যখন পিএল থেকে মেজারমেন্ট করব ম্যাটেরিয়ালিটি, যদি একটা ওমিশন হইছে বা এরর হইছে, মিস্টেক হইছে, যেটার ভ্যালু কিনা মোর দেন 5%, প্রফিট বিফোর ট্যাক্স, and 0.5% of sales, that means revenue, then it will be material. ক্লিয়ার? কি বলছি, যে 5% হলো প্রফিট বিফোর ট্যাক্স, আর সেলস রেভিনিউ হলো 0.5%। আর যদি এফএস এর ক্ষেত্রে যাই, এফএস এর ক্ষেত্রে আমাদের যেটা হবে, এফএস এর হলো আপনার 0.5 to 1% অফ টোটাল এসেট। যদি ওমিশন, মিস্টেক বা আপনার এই ইররটা হয়, ইররের যে ভ্যালুটা বা ওইটা আমাদের কি হয়, 5% এর 0.5% এর বেশি হয়, টোটাল 0.5 to 1% এর বেশি হয় টোটাল এসেটের, ওই ক্ষেত্রে আমাদের এটা কি হবে, ম্যাটেরিয়াল হবে। এখন বেসিক্যালি গ্যাপটা আসলে কি,
গ্যাপটা হলো আপনার যেটাকে বলে কি জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যেটা কিনা রুলস বেসড। এটা আপনাদের আছে ফার্স্ট চ্যাপ্টারেই যে জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, এটা রুলস বেসড, যেটা কিনা আপনার প্রিন্সিপাল ফলো করে না, যারা কিনা ফলো করে রুলস। এখন গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায় কেউ বলতে পারেন? গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়? গ্যাপটা ফলো করা হয় শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য, আচ্ছা, আর এফএসবিটা সমগ্র অ্যাকাউন্টিং এর জন্য। এফএস সমগ্র অ্যাকাউন্টিং এর জন্য। বেসিক্যালি আমি জিনিসটা কিন্তু এরকম না, আমি বলতেছিলাম গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে ডিফারেন্সটা কি। গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে দেখেন, গ্যাপটা আসলে কি বললাম আমি, রুলস বেসড, এবং এটা হলো আপনার একটা কথা আছে না, লোকাল এবং ইন্টারন্যাশনাল। গ্যাপটা স্পেসিফিক্যালি ফলো করা হয় অনলি ফর পার্টিকুলারস, মানে কান্ট্রি বেসড, ঠিক আছে? যেমন ইউএস, ওরা গ্যাপ ফলো করে রুলস বেসড। মোর দেন 110 কান্ট্রিজ আর following IFRS, where just only 1 or 2 countries basically follow gap. এটা রুলস বেসড, যারা রুলস ফলো করে, রুলস বেসিসে কি করে তারা এফএস টা প্রিপেয়ার করে, বা তারা এই প্রিন্সিপাল ফলো করে না। যেখানে আইএফআরএস টা কি, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে সবাই এটা ফলো করে এফএস প্রিপেয়ার করে, রুলস বেস না প্রিন্সিপাল বেস, এবং জাজমেন্টাল যেখানে থাকে, কিন্তু রুলস বেসে কোনো কি থাকে না, জাজমেন্টাল ইস্যু থাকে না। এটা একটা মেজর ইস্যু। যেমন রুলস বেস কি, আপনার একটা রুলস, কেউ এটা চুরি করছে আর হাত কেটে ফেলবো, এটা এরকম, মানে এরকম রুলস বেস, এখানে কোনো জাজমেন্টাল ইস্যু থাকবে না। আর গ্যাপটা হলো জাস্ট ফর পার্টিকুলার কান্ট্রিজ, নট ফর, এটা কি গ্লোবালি না, গ্লোবালি রিকগনাইজ না। ক্লিয়ার? হ্যালো, কেউ তো কোনো রেসপন্স করতেছেন, আসলে জিনিসটা কি বুঝছেন? আপনারা কি ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে আপনারা বলবেন, ঠিক আছে? ভাই তাহলে ম্যাটেরিয়ালিটি কি এমন যে মানে 5% যেটা বললেন, মানে 5% এর বেশি হলে তাহলে এটাকে ম্যাটেরিয়ালিটি বলতে পারবো, মানে তখন এটা ডিসিশন মেকিং এ ইমপ্যাক্ট করে, আর যদি এর কম হয় তাহলে সেটা ডিসিশন মেকিং এ ইমপ্যাক্ট করে না। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, আবার ক্লিয়ার করে শুনেন, যে ম্যাটেরিয়ালিটিটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। কারণ আপনার যেই ভ্যালুটা মিস্টেক হইছে বা ওমিশন হইছে বা ইরর হইছে, আপনি ফাইন্ড আউট করছেন অডিটে, একটা ভুল ধরছেন, যেটা কিনা ওই ভুলটা আপনার এখন ডিপেন্ড করবে আপনার কোম্পানির নেচার অনুযায়ী, আসলে কোম্পানিটা কি পরিমাণ তাদের টার্নওভার বা তাদের রেভিনিউ, ওইটার উপর বেস করে আপনার ম্যাটেরিয়ালিটিটা মেজারমেন্ট করে অডিটররা। এখন আমি একটা কমন ফ্রেম বলছি, যেটা বেসিক্যালি সব জায়গায় ইউজ করা হয়। কমন ফ্রেম কি, যে আপনি অডিট করতে গেছেন, একটা মিস্টেক পাইছেন, যে ভ্যালুটা মনে করেন একটা ভ্যালু পাইছেন 500 টাকা। এখন পিএল দিয়ে আপনি কি করবেন, ম্যাটেরিয়ালিটিটা মেজারমেন্ট করবেন। এখন এই 500 টাকা যদি আপনার প্রফিট বিফোর ট্যাক্সের 5% এর বেশি হয়, আর 5% হয়, প্রফিট বিফোর ট্যাক্সের আপনার 5% এর বেশি অথবা 5% হয়, 500 টাকা ভ্যালুটা, পার্সেন্টেজটা কিভাবে বের করবেন? আপনি প্রফিট বিফোর ট্যাক্স যা আছে ওই ভ্যালুটাকে উপরে দিয়ে আপনি যদি ডিভাইড করেন, 100 দিয়ে মাল্টিপ্লাই আর পার্সেন্টেজটা পেয়ে যাবেন। এখন ওই 5% এর বেশি যদি হয় তাহলে এটা কি ম্যাটেরিয়াল আইটেম। আবার এটা যদি আপনি সেলস রেভিনিউ দিয়ে মেজারমেন্ট করেন, 500 ডিভাইডেড সেলস রেভিনিউ, টোটাল সেলস রেভিনিউর যদি 0.5% হয় তাহলে এটা ম্যাটেরিয়াল আইটেম। এফএস এ কিভাবে মেজারমেন্ট করবেন? পজিশনে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যদি এটা 0.5% থেকে 1% হয় টোটাল এসেটের, ওই ভ্যালুটা 500 টাকা যে মিস্টেকটা হইছে বা ইররটা পাইছেন, ওই ইররটা যদি 500 টাকার ইররটা যদি আপনার কি হয় টোটাল এসেটের 0.5 to 1% হয়, তাহলে এটা কি ম্যাটেরিয়াল আইটেম, এটা ডিসিশন মেকিং এ ইমপ্যাক্ট করবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এনি কোশ্চেনস? আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যালো, হ্যাঁ প্লিজ। কোম্পানি ভেদে ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট হয়। যেমন কোন কোম্পানি বললো যে আমার 1000 টাকার কোন একটা ইস্যু, এটা ম্যাটেরিয়াল ইস্যু। হ্যাঁ, মানে কোম্পানি ভেদে কোনটা বললো 5000 টাকা আমার ম্যাটেরিয়াল ইস্যু, এরকম কোনো ডিফারেন্স হয়? হ্যাঁ 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 অবশ্যই, আমি এটাই বললাম এই কথাটা, যে ম্যাটেরিয়ালিটি ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। এখন আপনার একটা চায়ের দোকান, সে দিন শেষে ইনকাম করে 1000 টাকা, তার জন্য যদি বলেন যে 200 টাকা তার জন্য ম্যাটেরিয়াল। আবার একটা কোম্পানির জন্য 1 লাখ টাকাও ম্যাটেরিয়াল না, তার টার্নওভার কোটি টাকার উপরে, ঠিক আছে, বা কয়েক হাজার কোটি টাকা। এখন 1 লাখ টাকা তার জন্য হিসাব করে দেখেন কতটা, তার টার্নওভার যদি হয় কয়েক হাজার কোটি টাকা, তাহলে 1 লাখ টাকা তার জন্য কিছুই না। একটা চায়ের দোকানদারের জন্য 200 টাকা তার জন্য ম্যাটেরিয়াল, কারণ তার দিন শেষে 1000 টাকা ইনকাম হয় টোটাল। এই কথাটাই বললাম, যে
আপনার কোম্পানি টু কোম্পানি ভেরি করে, বাট একটা কমন ফ্রেম আমরা যখন কোশ্চেন করব, কোশ্চেনে তার এরকম ওইরকম নাই, জাজমেন্টাল কোনো ইস্যু নাই। সো আপনি কি করবেন, ওই এটা অ্যাপ্লাই করবেন অডিটের ক্ষেত্রে, ঠিক আছে? কি অ্যাপ্লাই করবেন, ওই যে 0.5% মোর দেন 5% প্রফিট বিফোর ট্যাক্স, এরটা যদি মোর দেন 5% হয় প্রফিট বিফোর ট্যাক্সের, যদি 0.5% হয় টোটাল রেভিনিউ, আর যদি এফএস এর 0.5 to 1% হয় টোটাল এসেটের। ক্লিয়ার? আরেকটা জিনিস এখানে আপনাদের এইখানে আরেকটা জিনিস যেটা কভার করব, এটা হলো আপনার গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্নটা বেসিক্যালি গোয়িং কনসার্ন বলতে জি আপনারা যদি একটু ব্রেক দেই অল্প সময়ের জন্য, আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট এসসিএস স্যার জয়েন করছেন। হ্যাঁ প্লিজ ব্রেক নিলাম। হ্যাঁ প্লিজ। আমরা আমাদের আজকের সেশনে স্পেশাল গেস্ট মিস্টার ইমরুল গাইস এসসিএস স্যারকে আমাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। রাকিব শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখলাম যে আপনাদের মোটামুটি পার্টিসিপেন্ট ভালো, আর রেজওয়ান তাই না? রেজওয়ান ভাই ক্লাস নিচ্ছেন তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস কন্টিনিউ করতে থাকেন। যদি আমার এন্ড থেকে যদি কোনো হেল্প লাগে আমি এটা করব। আর যেহেতু আজকে আমি একটু ব্যস্ত, এই জন্য হয়তো বা মানে থাকতে পারতেছি না, কিন্তু অন্য দিনগুলোতে যদি আপনারা মনে হয় বুধবারেই কন্টিনিউ করবেন তাই না? অন্যান্য বুধবারে হয়তো বা আমরা বেসিক্যালি শিডিউলগুলো হয় না, ফিক্স হয় না। আচ্ছা, মানে আপনাদের শিডিউল অনুযায়ী আমি ট্রাই করব থাকার জন্য, বা আমার এন্ড থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার আমি অতটুকু কন্ট্রিবিউট করব, সমস্যা নাই। তো এটা সমস্যা হবে না। বা আমি হয়তো বা একটা বা দুইটা ক্লাস নিতে পারি, মানে আপনি নেওয়ার পরে হয়তো বা আমি একটা ক্লাস নিতে পারি স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আর যদি ফার্দার যদি কোনো মানে যারা পার্টিসিপেন্ট আছে তাদের যদি কোনো গাইডলাইন লাগে আমাকে সরাসরি নক দিন, মেসেঞ্জারে নক দিন, বা আমাকে যদি আমার নাম্বার থাকে তাহলে আমাকে সরাসরি কল দিন। হ্যাঁ, আচ্ছা আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমি অন্য একটা জায়গায় ক্লাস নিচ্ছি, তো এই জন্য জয়েন করতে পারি না জাস্ট টাইমে। আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, সমস্যা হবে না। আর যে কোনো ইস্যুতে আমাকে কল দিন, যে কোনো গাইডলাইন বা সাজেশন আগে আমাকে মেসেঞ্জারে নক দিন, বা আমাকে আমার নাম্বার থাকলে আমাকে ডিরেক্টলি কল দিন। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা আমাদের টপিকসে ফিরে যাই। সো আমি বলতেছিলাম গোয়িং কনসার্ন, আপনার আমাদের আর একটা বা দুইটা টপিকস আছে, আমি এটা ডিসকাশন করে শেষ করে দেব। সো এরপরে কিছু কথা বলবো 4-5 মিনিট। সো গোয়িং কনসার্নটা বেসিক্যালি কি আসলে? গোয়িং কনসার্ন যদি বলি আমরা, গোয়িং কনসার্নটা বেসিক্যালি এই জিনিসটাই বোঝায় যে একটা কোম্পানি উইল রান ফর foreseeable future. Foreseeable future mean anyone can say আনলিমিটেড সময়। আনলিমিটেড সময় বেসিক্যালি এরকম না, আমাদের এটা হলো যা ফর দা নেক্সট 12 মান্থ। যে একটা কোম্পানি গোয়িং কনসার্ন বলতে আমরা এটা বুঝাই যে পরবর্তী 1 বছরের জন্য 12 মাসের জন্য এটা চলবে, এট লিস্ট 12 মাস পর্যন্ত কোনো প্রবলেম হবে না। যদি এরকম কোনো ইস্যুস দাঁড়ায় যে উইদিন 12 মান্থ বা নেক্সট 12 মান্থের মধ্যে এর আগেই কোম্পানিটা কোনো প্রবলেম লিকুইডিটি ক্রাইসিস হবে, তাহলে এটা গোয়িং কনসার্ন হবে না। ওই ক্ষেত্রে আমাদের এফএসটা ব্রেকআপ বেসিসে প্রিপেয়ার করতে হবে। এফএসটা কি করতে হবে? ব্রেকআপ বেসিসে প্রিপেয়ার করতে হবে। এটার ওরকম হিউজ কোনো নাই, আপনাদের বেসিক কিছু ইনফরমেশন এই গোয়িং কনসার্ন সম্পর্কে দিতেছি। যে আমাদের গোয়িং কনসার্নটা স্পেসিফিক্যালি কি, যে আমরা নরমালি ধরে নেই যে একটা কোম্পানি উইল রান ফর foreseeable future. Foreseeable future means for the next 12 month. যে একটা কোম্পানি আগামী 12 মাস পর্যন্ত কোনো লিকুইডিটি প্রবলেম হবে না, লিকুইডিটি ক্রাইসিস হবে না। যদি না হয় তাহলে আমাদের কোম্পানি গোয়িং কনসার্ন থাকবে। আর যদি গোয়িং কনসার্ন উইদিন 12 মান্থের মধ্যে লিকুইডিটি ক্রাইসিস থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা নরমালি যেভাবে এফএস প্রিপেয়ার করতেছি ওইভাবে আর করা যাবে না, আমাদের কি করতে হবে? আমাদের ব্রেকআপ বেসিসে চলে যেতে হবে।
আর ব্যাকআপ বেসিসে যদি চলে যাই ওই ক্ষেত্রে আমাদের কোনো নন কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট লাইবিলিটি আর থাকবে না। কেন থাকবে না? কারণ নন কারেন্ট অ্যাসেট কি আমরা কি করে নেই, আমরা ধরে নেই যে 1 বছরের মধ্যে আমরা এগুলো সব সেল করে দিব। সো এই জন্য নন কারেন্ট অ্যাসেট দেখানো যাবে না। আবার কি নন কারেন্ট লাইবিলিটি দেখানো যাবে না এজন্য কারণ উইদিন 12 মান্থ নিড টু পে এভরিথিং। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার না, ওই কথাটা ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার না, একটু কাইন্ডলি আচ্ছা আমি হ্যাঁ, বলতেছিলাম একটু সহজ ভাবে যদি একটু উপস্থাপন করতেন। আচ্ছা মানে বেসিক্যালি বিষয়টা হলো গোয়িং কনসার্নটা আসলে কি আমরা বলতেছি। গোয়িং কনসার্ন কনসেপ্টটা হলো এরকম যে একটা কোম্পানি আমরা ধরে নেই, মানে আমরা বলতে কোম্পানি ধরে নেয় বা ইসের রুলস অনুযায়ী যে একটা কোম্পানি তখন মানে উইদিন নেক্সট 12 মান্থের মধ্যে যদি কোনো লিকুইডিটি প্রবলেম না হয় বা লিকুইডিটি প্রবলেম না থাকে তাহলে এখানে গোয়িং কনসার্ন ইস্যুস নাই, ঠিক আছে। আর যদি নেক্সট ফরেস্টেবল ফিউচার বলতে আজীবন বা এরকম না, ফরেস্টেবল ফিউচার বলতে অ্যাকাউন্টিং এর ভাষা এখানে, হ্যাঁ ফরেস্টেবল বলতে আজীবন আনলিমিটেড একজন বলছে, ঠিক আছে, বাট এটা অ্যাকাউন্টিং এর ভাষা আনলিমিটেড না, অ্যাকাউন্টিং এর ভাষা হলো ফর নেক্সট 12 মান্থ। যদি পরবর্তী 12 মাসের মধ্যে কোম্পানি লিকুইডিটি ক্রাইসিস ফেস করে আমরা কি করতে পারবো না, আমাদের এফএস যে নরমাল ওয়েতে প্রিপেয়ার করি ওই আমরা প্রিপেয়ার করতে পারবো না, আমাদের এফএসটা আমাদের ব্রেকআপ বেসিসে প্রিপেয়ার করতে হবে। ব্রেকআপ বেসিসটা কাইন্ডলি এখন ব্রেকআপ বেসিসটা কি আপনাদের এখানে ব্রেকআপ বেসিসে কখনো অ্যাকাউন্টিং এখানে আপনার এই অ্যাকাউন্টিং এ আসবে না প্রিপেয়ার করা, তবে জাস্ট আমি এতটুকু বলতেছি যে ব্রেকআপ বেসিসে আপনার জাস্ট এখানে ওই যে ইনফরমেশনটা বললাম এতটুকু এখানে থাকে, এর বেশি থাকবে না। সো ব্রেকআপ বেসিসে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিপেয়ার করতে, এটা আপনাদের এখন লাগবে না। ব্রেকআপ বেসিস বলতে এখানে জিনিসটা হলো যে আপনার নরমাল ভাবে এফএস যেভাবে প্রিপেয়ার করেন ওইভাবে করা যাবে না। এখানে কি যেমন একটা জিনিস যেটা বললাম যে নন কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট লাইবিলিটি বলতে আর কিছু থাকবে না ওই এফএস যখন প্রিপেয়ার করবেন। কেন থাকবে না? কারণ আমরা ধরে নিতেছি কোম্পানি কি হবে লিকুইডেশনে চলে যাবে নেক্সট 12 মান্থের মধ্যে। সো ওই ক্ষেত্রে আমাদের যত নন কারেন্ট অ্যাসেট আছে আমরা এগুলো সেল করে দেব, কারণ বিজনেস যদি না চলে এগুলো কি আমরা রাখবো এসেট হিসেবে দেখাইতে পারবো? নন কারেন্ট অ্যাসেট নন কারেন্ট হিসেবে দেখাতে পারবো? বলেন না, পারবো না। সো ওই ক্ষেত্রে আমাদের নন কারেন্ট অ্যাসেট আর দেখানো যাবে না এফএস এর মধ্যে। আমরা যখন এফএস প্রিপেয়ার করব ব্যাকআপ বেসিসে নন কারেন্ট অ্যাসেট সব আমরা ধরে নেব যে সেল করে দেব। আর নন কারেন্ট যে লাইবিলিটি গুলো আছে যেহেতু আমাদের কোম্পানি 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে লিকুইডেশনে চলে যাবে, সো আমাদের উই উইল লাইবল টু পে উইদিন 1 ইয়ার, মানে এই 1 বছরের মধ্যে। সো এগুলো সব কারেন্টে চলে যাবে বলতে গেলে। সো আমাদেরকে আমরা নন কারেন্ট বলতে এখানে কিছু আর থাকবে না, ঠিক আছে। সো এতটুকু মাথায় রাখেন যে গোয়িং কনসার্ন বলতে কনসেপ্ট বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে কোম্পানি উইল বি রান ফর ফরেস্টেবল ফিউচার। ফরেস্টেবল ফিউচার মিন নেক্সট 12 মান্থ, যে উইদিন নেক্সট 12 মান্থের মধ্যে কোনো প্রবলেম কোম্পানি লিকুইডিটি ক্রাইসিস ফেস করবে না। যদি করে তাহলে আমাদের কি করতে হবে, নরমাল ওয়েতে এফএস প্রিপেয়ার করতে পারবো না, আমরা কোথায় চলে যাব, ব্রেকআপ বেসিসে চলে যাব। আর ব্রেকআপ বেসিসে কোনো নন কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট লায়াবিলিটি থাকবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার, এখন অনেকটাই ক্লিয়ার। দেন আসি আমরা ওপেক্স ক্যাপেক্স, দ্যাট মিন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। এখন আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার আমি যদি এক কথায় বলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো কোনগুলা? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো আপনার যেটার বা কোনো কিছু এক্সপেন্স করে যার থেকে আপনি বেনিফিট মোর দেন 1 ইয়ার নিতে পারবেন, এমন একটা জিনিস খরচ করছেন যেটার বেনিফিট আপনি 1 বছরেরও বেশি নেবেন। যেমন আমি যদি বলি কোম্পানির এই যে আপনার ইকুইপমেন্ট, কম্পিউটার, ফার্নিচার, এসি এটসেট্রা, মানে কোম্পানি ইকুইপমেন্ট, এই অফিস ফার্নিচার যা আছে বা যেগুলো আছে, মানে নন কারেন্ট অ্যাসেট, মানে এমন কিছু খরচ করতেছেন যেগুলো থেকে আপনি বেনিফিট কি করবেন মোর দেন 1 ইয়ার নিতে পারবেন। আপনার একটা জিনিস খরচ করে এটা থেকে বেনিফিট 1 বছরের বেশি নেবেন, ওইগুলো আমাদের জন্য কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেই খরচগুলো আপনি ডে টু ডে করতেছেন, ঠিক আছে, যেখানে আপনার বেনিফিট কি 1 বছরের বেশি নেবেন না, মানে আপনার খরচ, যেমন যদি বলি মেইনটেনেন্স কস্ট, রিপেয়ারস এর মেইনটেনেন্স কস্ট, এগুলো কি আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে ওপেক্স এবং ক্যাপেক্স, ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে কারো কোনো কোশ্চেনস আছে? ভাই রেভিনিউ এক্সপেন্ডিচারটা কাইন্ডলি আরেকটু, ক্যাপিটালটা বুঝছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝছি, বাট রেভিনিউটা একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, রেভিনিউটা বলতেছিলাম কি যে আপনার যে সকল খরচের বেনিফিট গুলো আপনি মোর দেন 1 ইয়ার নিতে পারবেন। এক কথায় যদি বলি যে আপনার যে সকল খরচের কি বেনিফিট গুলো আপনি যেটা থেকে একটা খরচ করছেন রিপেয়ার্স বা ইসের, যেটা বেনিফিটটা আপনি মোর দেন 1 ইয়ার ধরে মানে বছরের পর বছর নিতে পারবেন না, ঠিক আছে। আপনি কি, হ্যাঁ আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা আপনি প্লিজ কন্টিনিউ।
হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার ওই অপারেটিং এক্সপেন্স গুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে চলে যাবে কখন? এই যে যেই কথা বললাম যে আপনার রিপেয়ার মেইনটেনেন্স, ওই ক্ষেত্রে যদি কোনো একটা দেখা গেছে এসি বা একটা মেজর কোনো ইসের মানে মেজর একটা পার্ট আপনি চেঞ্জ করে ফেলছেন, একদম ফুল নতুন লাগাইছেন, যেটা কিনা তার আপনার ভ্যালুটা চেঞ্জ করে দিছে, আগের ভ্যালু আপনার চেঞ্জ করে দিছে, ভ্যালু ইনক্রিজ করছে, যেটা আপনি মানে মেজর একটা পার্ট চেঞ্জ করছেন, ওই ক্ষেত্রে এগুলো আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেখাইতে হবে। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ, ক্লিয়ার। এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সো এনি কোশ্চেনস আমাদের এই আপ টু আমরা যতটুকু ক্লাস নিলাম আপনাদের এর ভিতরে আশা করি আপনাদের ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং ফার্স্ট চ্যাপ্টার মানে অনেকটাই কভার করে ফেলছে, অনেকটা বলতে মানে ম্যাক্সিমাম। হয়তো বা আপনারা এটা যদি এই চ্যাপ্টারটা একটু রিডিং করেন হয়তো কিছু পাবেন। সো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এটা হলো আপনাদের যদি মেইন বইয়ে ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা আছে, আপনার एग्जांपल আছে মেবি লাস্টের দিকে 5 বা 6 মানে ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে? ওইটা আপনারা পড়বেন বাসায়, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই, ইন্টারেক্টিভ কোশ্চেনস ওইটা রেভিনিউ এক্সপেন্ডিচার। হ্যাঁ, এটা ইন্টারেক্টিভ কোশ্চেনটা কত একটু যদি রকিবুল ভাই বলতেন, বইটার কাছে থাকলে একটু যদি আমার কাছে বইটা সো আপনারা লাস্টের দিকেই পাবেন আশা করি একটা, ওই যে আপনার ক্যাপিটাল এবং ওপেক্স এবং ক্যাপেক্স এর একটা एग्जांपल আছে, ঠিক আছে? ইন্টারেক্টিভ কোশ্চেনস আছে, ওইটা আপনারা পেজ নাম্বার 19 পেজ নাম্বার 19। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এইটা আপনারা করবেন পেজ নাম্বার 19, ঠিক আছে? ইন্টারেক্টিভ যে কোশ্চেনটা আছে ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা প্র্যাকটিস করবেন বাসায়। আর কারো কোনো কোশ্চেনস থাকলে বলেন, আপনাদের কোনো কোশ্চেনস না থাকলে আমি পরবর্তীতে 3-4 মিনিট কথা বলে শেষ করে দেব। এই চ্যাপ্টার বা অন্য কোনো আদার কোনো কোশ্চেনস থাকলে আপনারা বলতে পারেন। Any questions from anyone? একটা কোশ্চেন ছিল এফএএসবি যেটা ম্যাটেরিয়ালিটি এফএসবি, ওটা কনসেপ্টটা টোটালি আমার কাছে এফএসবি কনসেপ্টটা ক্লিয়ার না, আর কি গ্যাপের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, বাট এফএসবি কনসেপ্টটা আমার কাছে একটু। আচ্ছা আচ্ছা, ওই ম্যাটেরিয়ালিটির ইস্যুটা। জি জি, ম্যাটেরিয়ালিটি। আচ্ছা, এইখানে আপনাদের আমি একটা কথা বলবো, এখানে আপনাদের এত ডিপলি জিনিসগুলো আসবে না। আপনারা একটা জিনিস এখানে মাথায় রাখেন, গ্যাপ এবং এফএসবি কি বলতে আপনাদের চিন্তা করার দরকার নাই, কারণ আপনাদেরকে এখানে ডিফারেন্স হতে ওইখানে করবে না। আপনার যেটা মাথায় রাখবেন যে এমন কোনো ইমপ্যাক্ট, এমন কোনো এরর বা মিস্টেক বা হইছে যেটার জন্য আপনার ইকোনমিক ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে আপনার প্রবলেম হচ্ছে বা ফাইন্যান্সিয়াল ডিসিশন ইমপ্যাক্ট করবে, যে কোনো একটা এরর যেটা ফাইন্যান্সিয়াল ডিসিশনে ইমপ্যাক্ট করবে, ওইটাই ম্যাটেরিয়াল। এটা ভেরি করবে কোম্পানি টু কোম্পানি, এবং যে রেঞ্জটা বলছি আপনার এক্সামে এই রেঞ্জটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই রেঞ্জটা হলো আপনার কমন একটাই, যেটা আপনি এক্সামে তো আর যে কোম্পানি টু কোম্পানি ভেরি করবেন এরকম না। এটা আপনার যদি বলে দেয় না কখনো, আপনারা এই রেঞ্জটা নোট করে রাখেন, ওই রেঞ্জটা আপনারা ইউজ করবেন, তাহলে ম্যাটেরিয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ওই রেঞ্জটা একবার যদি কাইন্ডলি বলতেন, আমার ইলেকট্রিসিটি ছিল না তো, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, রেঞ্জটা হলো এরকম যে আপনার যদি কোনো এরর, ওমিশন, মিস্টেক হয়, ওই এররের ভ্যালু বা ওইটা যদি হয় পিএল এর প্রফিট বিফোর ট্যাক্স এর 5%, মোর দেন 5% or 5%, it will be material, and it will if it is 0.5% of total revenue বা টোটাল সেলস, তাহলে এটা কি ম্যাটেরিয়াল পিএল এর। আর যদি কি হয়, যে মিস্টেকটা হইছে যদি আমরা এফএস থেকে মেজারমেন্ট করি, তাহলে এটা যদি টোটাল এসেটের 0.5 to 1% হয়, তাহলে এটা হবে ম্যাটেরিয়াল।